নমস্কার। শতবর্ষের ইস্টবেঙ্গল ক্লাব এর ওপর যে তথ্যচিত্র গৌতম ঘোষ করছেন, তার সঙ্গে যুক্ত হতে পেরে একটা সম্যক উপলব্ধি হচ্ছে, যেটা একটা কোনো ক্লাবের নিছক তথ্যচিত্রের সঙ্গে যুক্ত হচ্ছি না, যুক্ত হচ্ছি একটা ইতিহাসের সঙ্গে। ক্লাব শুধুমাত্র একটা ফুটবল ক্লাব নয়, ইস্টবেঙ্গল ক্লাব হচ্ছে একটা ইতিহাস। সেই ইতিহাসের সাক্ষী থাকতে পেরে এই তথ্যচিত্রের মাধ্যমে নিজেদের গর্বিত মনে করি। আসুন, আপনারাও আসুন, এই তথ্যচিত্রটা দেখুন, একটা ইতিহাসের সাক্ষী হন। যে ইতিহাসটা হচ্ছে লড়াইয়ের ইতিহাস, যে ইতিহাসটা হচ্ছে জেতার ইতিহাস, যে ইতিহাসটা হচ্ছে স্পর্ধার ইতিহাস। নমস্কার। নমস্কার। এই মুহূর্তে আপনাদের যুব ভারতী ক্রীড়াঙ্গনে স্বাগত। আজকে মহরণ শতবর্ষের সুদীর্ঘ যাত্রা, লক্ষ্য আগামী সহস্র স্বর্ণালী 100 বছর ধরে যে ফুটবল খেলার প্রতিষ্ঠানটি একটি বিরাট মন্দিরের মতন বেড়ে উঠেছে, তাকে আমি সম্মান জানাচ্ছি, তাকে শ্রদ্ধা জানাচ্ছি, এবং যত ফুটবলার, যত সংগঠক এই কীর্তির পেছনে দাঁড়িয়েছেন, তাদের সকলকে আমি নমস্কার জানাচ্ছি। যারা ইস্টবেঙ্গলকে ভালোবাসেন, আজকে যারা এখানে উপস্থিত আছেন, তাদের বাইরেও একটা বিভিন্ন জগৎ আছে এবং সারা পৃথিবীতে আপনাদের দর্শক ছড়িয়ে আছে। জয় ইস্টবেঙ্গল। ইস্ট বেঙ্গল ক্লাব মানে একটা স্পিরিট। ইস্ট বেঙ্গল ক্লাব মানে সর্বস্তরের মানুষের প্রতিটি রক্ত কণিকায় উন্মাদনা। ইস্ট বেঙ্গল ক্লাব, এই নামেই রয়েছে এক ম্যাজিক। এর ম্যাজিকটা একটি জায়গাতেই, সেটা হচ্ছে তারা নিজেদেরকে আইডেন্টিফাই করতে পারে এই ক্লাবের সঙ্গে। তার কারণটা হচ্ছে দেশভাগের পরে যত মানুষ এখানে এসেছে, বিশেষত দুভাগে এটা হয়েছে, 1947 আর 1971-এও একটা ঘটনা ঘটেছিল। এই যে হঠাৎ করে ইনফ্লাক্স অফ অত ডিসপ্লেসড পার্সন, তাদের আইডেন্টিফিকেশনের একটাই জায়গা, সেটা হচ্ছে ইস্টবেঙ্গল ক্লাব। প্রসঙ্গত আমি যতদূর খোঁজখবর নিয়ে দেখেছি, পৃথিবীতে এমন ক্লাব নেই যে ক্লাবের সঙ্গে একটি জনগোষ্ঠী ওতপ্রোতভাবে জড়িত। এন্টার এই পূর্ব বাংলার বা বাংলাভাষী মানুষের মধ্যে সারা পৃথিবী যারা জায়গা ছড়িয়ে আছে, তারাও কিন্তু ইস্টবেঙ্গল নামের সঙ্গে এখনও এক ধরনের সম্পর্ক অনুভব করে। এই অস্মিতাটাই হচ্ছে ইস্টবেঙ্গল ক্লাবের শক্তি বলো, গৌরব বলো। শুরুটা হয়েছিল বহু আগে। ব্রিটিশ ভারতের রাজধানী থাকার ফলে কলকাতায় সেই সময় যোগাযোগ ব্যবস্থা ও সুযোগ সুবিধার সহজলভ্যতা ছিল বেশি। ফলে পদ্মাপাড়ের মানুষেরা চিকিৎসা, শিক্ষা, জীবিকার তাগিদে বা অন্য প্রয়োজনে স্বভাবতই চলে আসতেন শহর কলকাতায়। অবিভক্ত বাংলায় গঙ্গা পাড়ের জনবসতি পদ্মা পাড় থেকে আগত অনাহুত মানুষজনদের খানিকটা হেয় করত। দৈনন্দিন জীবন থেকে খেলার মাঠ, সর্বত্রই এই বিষয়টা টের পাওয়া যেত। ভারতবর্ষে ফুটবল খেলার সূত্রপাত মূলত ব্রিটিশদের হাত ধরে, কিন্তু পদ্মা পাড়ের বাঙালিদেরও ফুটবল প্রেমের ইতিহাস দীর্ঘদিনের।
তৎকালীন ঢাকার ভিক্টোরিয়া ক্লাব ও ওয়ারি ক্লাবের প্লেয়াররা দাপিয়ে খেলছেন সর্বত্র। 8 বাঙাল যুবককে নিয়েই তো 1911 সালে দুর্ধর্ষ ইংরেজদের হারিয়ে আইএফএ শিল্ড জয়। তবুও সেই সময় বাঙালরা ছিল ব্রাত্য। বিশ্বের বিভিন্ন ফুটবল ক্লাব তৈরির পেছনে রয়েছে বহু ইতিহাস, কিন্তু একদল মানুষের আত্মমর্যাদার পরিচয় দিতে ও অপমানের পাল্টা শোধ নিতে ক্লাব নির্মাণের এমন প্রজ্জ্বল ইতিহাস পৃথিবীতে বিরল। সাল 1920। কলকাতার ফুটবল মাঠে ঘটে যায় একটি ঘটনা। ঘটনার মুখ্য কুশীলব ছিলেন টাঙ্গাইলের নগরপুরের জমিদার সুরেশ চন্দ্র চৌধুরী, ঢাকার ফুটবলার শৈলেশ বসু, নশা সেন ও অরবিন্দ ঘোষ। আমার বাবা মানে শৈলেশ বোস, বিদ্যাসাগর কলেজ, বর্তমান বিদ্যাসাগর, তখন মেট্রোপলিটন ছিল, সেখানকার গেমস টিচার ছিলেন। সুরেশবাবু ওনার অফিসে জয়েন করতে বললেন এবং বললেন যে আমি তো জোড়াবাগান ক্লাবের সঙ্গে যুক্ত, আপনাকে জোড়াবাগানেও খেলতে হবে। সেখানে খেলতে খেলতে বাবা ঢাকার নশা সেনকে সঙ্গে নিয়ে এলেন। তারপরে জোড়াবাগান ক্লাবের মোহনবাগানের সঙ্গে একটা খেলাতে আনওয়ান্টেড একটা পেনাল্টি দিয়ে মোহনবাগানকে জিতিয়ে দিল। তাতে ওর কিছু সাপোর্টার মানে জোড়াবাগানের, তারা নশা সেন এবং বাবাকে যাচ্ছে তাই করে গালাগাল করলো এবং সেটা আমাদের সুরেশ চৌধুরী মহাশয়ের খুব লাগলো। উনি গিয়ে বলাতে, ওনার সঙ্গে একটু খারাপ ব্যবহার করাতে উনি রিজাইন করলেন। তখন হঠাৎ বাবা বললেন যে তাহলে একটা কাজ করুন না, আপনার একটা তাহলে ক্লাব তৈরি করুন। তখন উনি প্রথমে একটু হেজিটেট করলেন, তারপরে উনি বললেন যে ঠিক আছে, আমি তাহলে একটা ক্লাব করব, নামটা কী হবে? সেই নাম নিয়ে যখন কথা হলো তখন বাবার জানাশুনো ছিল এই আমাদের দেশবন্ধু চিত্তরঞ্জন দাসের বাড়িতে একটা ইনডোর গেমসের ক্লাব ছিল, সেটার নাম ছিল ইস্ট বেঙ্গল ক্লাব। সেই ক্লাবটা তখন চলছিল না, বাবা তার সঙ্গে যুক্ত ছিলেন। বাবা হঠাৎ নামটা প্রপোজ করলেন যে আমরা যদি ইস্ট বেঙ্গল ক্লাবটা ডাকি তাহলে কী অসুবিধা আছে। এনিওয়ে পরে ওরা সবাই মিলে অ্যাকসেপ্ট করলো ইস্ট বেঙ্গল ক্লাব এবং তখনই ওই ইস্ট বেঙ্গল ক্লাবের নাম রেজিস্ট্রি হলো, তখনই ইস্ট বেঙ্গল ক্লাবের সৃষ্টি হলো। আমার দাদু সুরেশচন্দ্র চৌধুরী ক্লাব স্থাপিত করেছিল। ইস্ট বেঙ্গল ক্লাব এই বাড়িতেই স্থাপিত হয়েছিল এবং অনেক খেলোয়াড়দেরও উনি সাপোর্ট করেছিলেন চাকরি দিয়ে। ক্লাবের প্রথম খেলা 11 আগস্ট 1920 সালে হারকিউলিস কাপ। ইস্ট বেঙ্গল মেট্রোপলিটন ক্লাবকে হারায় 4-0 গোলে। শুরু হলো ক্লাবের অনন্ত পথ চলা। সেই সময় তাক লাগানো বাঙাল ব্রিগেডের গায়ে উঠল চোখ ধাঁধানো লাল হলুদ জার্সি। লাল প্রতিবাদ ও সংগ্রামের রং, হলুদ আনন্দ ও উচ্ছ্বাসের। তখনকার ধর্মতলার বিখ্যাত কোম্পানি হোয়াইট ওয়ে অ্যান্ড লেডল থেকে কেনা এক একটি জার্সির দাম সেই আমলে পড়েছিল 80 টাকা। 1920 সালের সেপ্টেম্বর মাসে ভাগ্যকুলের জমিদার তড়িৎ ভূষণ রায়ের বাড়িতে বসল এক ঐতিহাসিক সভা। যোগ দিলেন পদ্মা পারের কয়েকজন বিত্তশালী বাঙালি। সেখানে ছিলেন রায় বাহাদুর তড়িৎ ভূষণ রায়, ননীলাল রায়, অরবিন্দ ঘোষ, শারদারঞ্জন রায়, বনওয়ারি লাল রায়, সুরেশ চন্দ্র চৌধুরী ও শৈলেশ বসু। শারদারঞ্জন রায় হলেন ক্লাবের প্রথম সভাপতি। সুরেশ চৌধুরী ও তড়িৎ ভূষণ রায় হলেন যুগ্ম সম্পাদক। ক্লাবের সঙ্গে যুক্ত হলেন বিশিষ্ট কিছু মানুষ: দেশবন্ধু চিত্তরঞ্জন দাস, দেশপ্রিয় যতীন্দ্র মোহন সেনগুপ্ত, সন্তোষের মহারাজা স্যার মনমথনাথ রায় চৌধুরী, দ্বারভাঙ্গার জমিদার মহারাজা কমলেশ্বর সিং, গৌরপুরের জমিদার ব্রজেন্দ্র কিশোর রায় চৌধুরী, ত্রিপুরার রাজা বীর বিক্রম কিশোর মানিক্য বাহাদুর, নেপালের রাজা কাইসের শমশের জং বাহাদুর রানা, ব্যারিস্টার যোগেশ চন্দ্র গুপ্ত, শেরে বাংলা আবুল কাসেম ফজলুল হক, নলিনী রঞ্জন সরকার, রায় বাহাদুর গুণেন্দ্র কৃষ্ণ রায়, শিল্পপতি বসন্ত কুমার বিড়লা, প্রবথেশ চন্দ্র বড়ুয়া প্রমুখ।
এগিয়ে চলল ক্লাব নিজস্ব গতিতে। ঠিক এই সময় 1921 সালে কলকাতা ফুটবল লিগে দ্বিতীয় ডিভিশনে খেলার যোগ্যতা অর্জন করে নিল ইস্ট বেঙ্গল ক্লাব। 1922 সালে ময়দানের মাঠে ক্লাব যৌথভাবে অংশীদারিত্ব পেল। 1924-এ আইএফএ গভর্নিং বডির সদস্য নিযুক্ত হল। ওই সালেই ক্লাব হল দ্বিতীয় ডিভিশনে যুগ্ম চ্যাম্পিয়ন এবং ময়দানে তাঁবু তৈরি হল একই সালে। এর পরবর্তী 1925 সালে কলকাতা ফুটবল লিগে প্রথম ডিভিশনে খেলার যোগ্যতা অর্জন করল ক্লাব। ভারতবর্ষে রাজনৈতিক অবস্থা তখন উত্তাল, অসহযোগ আন্দোলন চলছে সর্বত্র। স্যার মনমোহন নাথ রায়চৌধুরীর উদ্যোগে 1924 সালে ব্রিটিশ রক্তচক্ষুকে উপেক্ষা করে খোদ শহর কলকাতায় ক্লাব স্থাপন করল স্যার আশুতোষ মুখোপাধ্যায়ের ব্রোঞ্জের মূর্তি, যা বাঙালি গরিমার স্মারক হিসেবে আজও শহরে বিদ্যমান। ক্লাব এক প্রদর্শনী ম্যাচের আয়োজন করে এই মূর্তি স্থাপনের খরচ বহন করেছিল। 28 মে 1925 সালে চিরপ্রতিদ্বন্দ্বী মোহনবাগানের সঙ্গে প্রথম সাক্ষাৎ। মোহনবাগানকে 1-0 গোলে চূর্ণ করে দিল ইস্টবেঙ্গল। খেলার 20 মিনিটের মাথায় কাঙ্ক্ষিত গোলটি করেন নেপাল চক্রবর্তী। 1926 সাল থেকে টানা 15 বছর ক্লাব সেক্রেটারি ছিলেন প্রতিষ্ঠাতা সদস্য বানোয়ারি লাল রায়। 7 কৃপানাথ লেনে বানোয়ারি লাল রায়ের এই ভিটে ক্লাবের আরও এক পীঠস্থান। লেট বানোয়ারি লাল রায়, যিনি ইস্টবেঙ্গল ক্লাবের প্রাণ প্রতিষ্ঠা করেছিলেন এবং প্লেয়ারদের দেখাশুনো ইত্যাদি উনিই করতেন। আমাদের এই বাড়িতেই প্লেয়াররা থাকতো। যেদিন ক্লাব জিততো সেদিন এখানে খুব মহোৎসবমতো হতো। উনি অনেক লোককে ইনভাইট করতেন খাওয়া দাওয়ার জন্য এবং বড় বড় গায়ক শচীন দেব বর্মন এখানে এসেছেন। 1930 সাল মহাত্মা গান্ধী গ্রেপ্তার হলেন। ফুটবল কিন্তু রাজনীতি থেকে সরে থাকতে পারেনি। সমস্ত ভারতীয় ক্লাবের সঙ্গে ইস্ট বেঙ্গল বয়কট করল সেদিনের লিগ ম্যাচ। পরের বছর ইস্ট বেঙ্গল দ্বিতীয় ডিভিশন লিগ চ্যাম্পিয়ন হওয়া সত্ত্বেও আইএফএর চক্রান্তর শিকার হল। প্রথম ডিভিশনে ওঠা থেকে ক্লাবকে বঞ্চিত করা হলো। প্রতিবাদে প্রতিরোধে ফেটে পড়ল বাঙাল জনতা। আইএফএ অফিস ঘেরাও করে প্রতীক হিসেবে এক সমর্থক তুলে ধরলেন জ্বলন্ত মশাল। দেখা দেখি সকলের হাতে তখন উঠল প্রতিবাদের জ্বলন্ত প্রতীক। অন্যায়ের প্রতিবাদে ইস্ট বেঙ্গল ক্লাব যেন এক জ্বলন্ত অগ্নিশিখার প্রতিভূ। উনিশশো সালে কলকাতা লিগের সাক্ষাতে মোহনবাগান ক্লাবকে 4 গোলে হারিয়ে দিল ইস্ট বেঙ্গল। 1939 সালে আইএফএর সঙ্গে সম্মুখ সমর। বেঙ্গল ফুটবল অ্যাসোসিয়েশন তৈরি করে ব্রাবোর্ন কাপ প্রতিযোগিতা খেলার আয়োজন করল ক্লাব। 1940 সালে আইএফএর নোংরা সাম্প্রদায়িক বিভাজনের চেষ্টা রুখে দিয়ে মহম্মেডান স্পোর্টিংকে লিগ চ্যাম্পিয়ন করে ফিরিয়ে আনল ইস্ট বেঙ্গল ক্লাব। প্রতিটি অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদের মুখ তখন ইস্ট বেঙ্গল। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের অত্যন্ত স্নেহধন্য ছিলেন সূর্য চক্রবর্তী। ক্লাবের হয়ে প্রথম 50টি গোল করার কৃতিত্ব তাঁরই। তাছাড়াও নেপাল চক্রবর্তী, হেমাঙ্গ বসু, মোনা দত্ত, ননী গোসাই, মোনা মল্লিক, মণি তালুকদার, এইসব ক্লাব অন্তপ্রাণ বাঙাল খেলোয়াড়রাই ছিল দলের অমূল্য সম্পদ। এর পরবর্তী দশকে দেশ তৈরি হলো আরো বড় আত্মদানের জন্য। তখন দ্বিতীয় বিশ্বযুদ্ধের উত্তাপ ছড়িয়ে পড়েছে সমগ্র বিশ্ব জুড়ে। এরই মধ্যে ইংরেজ শাসকদের নজর এড়িয়ে নেতাজি সুভাষচন্দ্র বোসের অন্তর্ধান ঘটে ও জাপানে আজাদ হিন্দ বাহিনী তৈরি হয়। এই উত্তেজনার মধ্যেই মহাত্মা গান্ধীর ডাকে ভারত ছাড়ো আন্দোলনে ঝাঁপিয়ে পড়ল দেশ। বাংলার মানুষ সম্মুখীন হলো এক ভয়াল দুর্ভিক্ষের। বাংলার পথে ঘাটে, কলকাতার অলিগলি রাস্তায় পড়ে তখন হাজার হাজার মৃতদেহ। তার মধ্যেই শোনা যায় একটুখানি ভাতের ফ্যানের আকুতি। সেই সময় বুভুক্ষু মানুষেরা পাশে পেল ইস্ট বেঙ্গল ক্লাবকে। ক্লাব দুর্ভিক্ষ পীড়িত মানুষদের যথাযথ সেবায় এগিয়ে এলো। সাল 1942। ক্লাব পরিচালনার দায়িত্ব নিলেন প্রবাদ প্রতিম ব্যক্তিত্ব জ্যোতিষ চন্দ্র গুহ।
ক্লাবে এলেন প্রথম বিদেশি পাগসলি, সেই সঙ্গে সোমানা, আপ্পারাও ও সুনীল ঘোষও এলেন। 1942-এ ক্লাব প্রথম কলকাতা লিগে জয়ী হয়। 1943-এ ক্লাবের প্রথম আইএফএ শিল্ডে জয়। 1945 সালে পরিতোষ চক্রবর্তীর নেতৃত্বে ক্লাব জিতল লিগ ও শিল্ড। পরিতোষ চক্রবর্তীর জনপ্রিয়তা ছিল গগনচুম্বী। ভারতীয় খেলোয়াড়দের মধ্যে তিনি প্রথম বিজ্ঞাপনের মডেল হন। 15ই আগস্ট 1947 অবশেষে বহু ত্যাগ ও তিতিক্ষার মধ্যে দিয়ে দেশ স্বাধীন হলো। আমরা স্বাধীন হলাম ঠিকই, কিন্তু পাঞ্জাবের মতো বাংলার বুকেও দেগে দেওয়া হলো চিরকালীন ক্ষত। ওপার বাংলার ক্লাব বলে পরিচিতি পাওয়া ইস্টবেঙ্গল ক্লাবের পরিচয় হলো তখন উদ্বাস্তুদের ক্লাব। আর উদ্বাস্তু মানেই বহিরাগত, অনভিপ্রেত। দৈনন্দিন সংগ্রাম ও খেলা তখন মিলেমিশে একাকার। শুরু হলো নিজেদের আত্মমর্যাদা ও গৌরব ফিরে পাওয়ার লড়াই। ছেড়েছি ঘর, ছেড়েছি ভিটে, বাঁচাতে আত্মপরিচয়। জীবন মরণ সঁপে দিয়েছি, ভুলে যেতে অসময়ে। বাস্তুহারা এক জনজাতি, বাঙাল যাদের পরিচয়ে। কি কারণে ছাড়তে হলো ঘর, সে উত্তর দেয়নি সময়ে। না, জীবন যুদ্ধে হারবো না, না মরার আগে লড়াই ছাড়বো না, না শপথ ভুলবো না, না যুদ্ধ ছাড়বো না। যতদিন আছে দেহে প্রাণ, লড়ে যাব বাঁচাতে আত্মসম্মান। হারা যেটা বাজিতে প্রমাণ করেছি, আমরা বাংলারই সন্তান। সম্মানে বাঁচতে করেছি আমরা স্বপ্নেরই শত দল। শত বছর জুড়ে আমাদেরই বুকে ইস্ট বেঙ্গল। মনের মশালে আগুন মনোবল, আমরা অদম্য ইস্ট বেঙ্গল, ইস্ট বেঙ্গল। 1948 সালে দল 2-0 গোলে হারালো চীনের অলিম্পিক খেলা দলকে। সেই প্রথম ভারতের মাটিতে কোনো বিদেশি দলের হার। শুরু হলো পঞ্চপাণ্ডবের যুগ। ধনরাজ, ভেঙ্কটেশ, আপ্পারাও, সালে, আহমেদ খান, এই 5 ফরওয়ার্ড মাঠের ঘাসে যেন আগুন ধরিয়ে দিল। 5 বছরে ভারতের প্রায় সবকটি টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হলো ইস্ট বেঙ্গল। 1949 সালে লিগ, শিল্ড ও রোভার্স কাপ জয় করে ইস্ট বেঙ্গল। 1950 সালে লিগ, শিল্ড, ডিসিএম ট্রফি জয়। 1951 সালে লিগ, ডুরান্ড কাপ। 1952 সালে লিগ, ডিসিএম ট্রফি, ডুরান্ড কাপ জয় করে। সুইডেনের গটেনবার্গ দলকে হারায় ইস্ট বেঙ্গল। ইস্ট বেঙ্গল তখন ভারত শ্রেষ্ঠ ক্লাব। 1953 সালে রোমানিয়ায় আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্টে খেলার জন্য তৎকালীন রাষ্ট্রপতি ডক্টর রাজেন্দ্র প্রসাদ ইস্ট বেঙ্গল ক্লাবকে নির্বাচিত করেন। সেই প্রথম কোন ভারতীয় ফুটবল দলের বিদেশ সফর। রোমানিয়া সফর শেষে ইস্ট বেঙ্গল ক্লাব আমন্ত্রিত হয় রাশিয়ায়। খালি পায়ে ফুটবল খেলে সারা বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছিল তারা। ইস্ট বেঙ্গল তখন অপ্রতিরোধ্য। ওপার বাংলা থেকে অসহায় মানুষের ঢল তখনও অব্যাহত। উদ্বাস্তু পুনর্বাসনে ক্লাব একাধিকবার আর্থিক সাহায্য তুলে দিয়েছিল। 50-এর দশকের শেষের দিকে ময়দানের খেলাকে কেন্দ্র করে প্রায় গোলমাল লেগে যেত। একবার হাওড়া ইউনিয়ন ও
ও মোহাম্মডান স্পোর্টিং এর খেলা নিয়ে ভয়ঙ্কর দাঙ্গা বেঁধে গেল। তৎকালীন মুখ্যমন্ত্রী ডক্টর বিধানচন্দ্র রায় নিদান দিলেন, যেসব ক্লাবের সঙ্গে প্রাদেশিকতা, আঞ্চলিকতা বা সাম্প্রদায়িকতার গন্ধ আছে সেই সকল ক্লাবের নাম পরিবর্তন করতে হবে। এর বিরুদ্ধে গর্জে উঠল ইস্ট বেঙ্গল ক্লাব। এই প্রতিবাদে নেতৃত্ব দিলেন জ্যোতিষচন্দ্র গুহ। তিনি বললেন, ইস্ট বেঙ্গল ক্লাব আদপে জনসাধারণের ক্লাব, আর একমাত্র জনতাই ক্লাবের হয়ে সিদ্ধান্ত নেওয়ার অধিকারী। সরকার তার প্রস্তাব ফিরিয়ে নিতে বাধ্য হলেন। 1957 সালে হায়দ্রাবাদ থেকে ক্লাবে এলেন দিকপাল খেলোয়াড় তুলসীদাস বলরাম। 1957 থেকে 1962 এই 6 বছরে বলরাম ক্লাবের হয়ে 104টি গোল করেছিলেন। 1961 সালে 23টি গোল করে গোল্ডেন বুট পান। ওই একই বছর তাঁর নেতৃত্বে ক্লাব দীর্ঘ 9 বছর পর কলকাতা লিগ চ্যাম্পিয়ন হয়। এই সময় ক্লাব পেল রাম বাহাদুর, সুকুমার সমাজপতি, অরুণ ঘোষ, চন্দন ব্যানার্জি, প্রশান্ত সিনহা, পিটার থঙ্গরাজ, শান্ত মিত্র, পরিমল দের মতো তুখোড় প্লেয়ারদের। সেই সময় দলের কোচ হিসেবে আলাদা কেউ থাকতেন না, সিনিয়র প্লেয়াররাই খেলার স্টাইল ঠিক করে দিতেন। 1961 সালে জ্যোতিষচন্দ্র গুহ সুশীল ভট্টাচার্যকে কোচ হিসেবে ক্লাবে নিয়ে আসেন। তিনি সে অর্থে ইস্ট বেঙ্গল ক্লাবের প্রথম কোচ। 1966 সালে জ্যোতিষ গুহ হায়দ্রাবাদ থেকে ক্লাবে নিয়ে এলেন সৈয়দ নঈমুদ্দিন ও মোহাম্মদ হাবিবকে। 40, 50 ও 60-এর দশকে বিদেশি সফর ছাড়াও 8 বার লিগ চ্যাম্পিয়ন হয় ইস্ট বেঙ্গল। তাছাড়াও 7 বার শিল্ড চ্যাম্পিয়ন, 4 বার রোভার্স কাপ জয়, 5 বার ডুরান্ট কাপ জয়। তাছাড়াও বর্দলোই কাপ, নাগজি কাপ জয় করে ক্লাব। জ্যোতিষ গুহের সময়কাল থেকে ক্লাবের সফল কর্মযজ্ঞে জড়িয়ে পড়েছিলেন বসুশ্রী সিনেমা হলের কর্ণধার মন্টু বোস। বসুশ্রী সিনেমা হলের এই অফিস ঘরটি ক্লাবের নানান উত্থানের সাক্ষী। শোনা যায় মহানায়ক উত্তম কুমারকে লাল হলুদ জার্সি পরিয়ে সিনেমায় অভিনয় করতে এক প্রকার বাধ্য করেছিলেন ক্লাবের গোঁড়া সমর্থক মহানায়িকা সুচিত্রা সেন এবং মন্টু বোস। প্রখ্যাত অভিনেতা ভানু বন্দ্যোপাধ্যায় ছিলেন আরেক ক্লাবন্ত প্রাণ মানুষ। বাঙাল ঘটির লড়াই তখন বাংলা ছায়াছবিতেও জনপ্রিয়। মাঠে আর 3 ধরনের জায়গা নেই, চেল্লা র্যাম্পাটে শুধু কালো কালো সব মাথা। মাথা গুনছে এগুচ্ছে, ঝড়ের মতো এগুচ্ছে, মাখনের ভেতর দিয়ে কেন ছুরির মতো এগিয়ে যাচ্ছে। এগুচ্ছে কে? আবার কে? এগুলি আমি ইস্ট বেঙ্গল। 5টা ফরওয়ার্ড চলেছে ইস্ট বেঙ্গলের। আজ আর পঞ্চ পাণ্ডব বল মাটি ছুটছে না, পা থেকে মাথায়, মাথা থেকে পায়ে। কোথায় মোহনবাগান? মোহনবাগান যেন নেই মাঠে। স্রোতের সামনে কুটির মতো ভেসে যাচ্ছে, নাজেহাল হয়ে যাচ্ছে, খাবি খাচ্ছে। রাইট আউট থেকে সেন্টার, আর সেন্টার নয় যেন রসমালাই। ইস্ট বেঙ্গল বল সেন্টার ফরওয়ার্ডের পায়ে। মোহনবাগানের 3-3টে হাত ব্যাক কাটতে গিয়ে চৌকি ব্যাট খাচ্ছে। (1942 থেকে 1969 সাল এর মাঝের 2 বছর বাদ দিলে টানা 26 বছর ক্লাব পরিচালনায় মধ্যমণি ছিলেন জ্যোতিষচন্দ্র গুহ। তিনি ক্লাব ছেড়ে যাওয়ার আগে তৈরি করে দিয়ে যান অজয় শ্রীমানি, জ্যোতির্ময় সেনগুপ্তের মতো ক্লাব কর্তাদের। জ্যোতিষচন্দ্র গুহ 1966 সালে 15ই এপ্রিল পয়লা বসে, যেদিন ইস্ট ক্লাবের বার পুজো হয়, আমার ডেকে বললেন, তুমি রোজ মাঠে আসো না? আমি হ্যাঁ। আমি যদি কোনো কাজ কি তুমি করতে পারবে? আমি চুপ করে গেলাম। আমার কাছে একটা চিঠি পাঠিয়ে দিলেন 16ই এপ্রিল 1966, সিলেক্টেড অ্যাজ ফুটবল সাব কমিটি মেম্বার। আর বলে দিলেন টেলিফোনে 17 তারিখে সকালবেলা ভোর 5:30টায় মাঠে আসতে হবে তোমার। আমি 5:30টায় মাঠে গেলাম। জ্যোতিষ আমাকে ফ্ল্যাগটার তলায় নিয়ে গিয়ে বললো, এটা তোমার মা, আর ট্রেনটা তোমার সংসার।
70-এর দশক বাংলা তখন উত্তাল, অস্থির রাজনৈতিক অবস্থা, অতি বিপ্লবের আঁতুড় ঘর তখন বাংলা। মৃত্যু, জখম, বোমা, গুলি, লাঠিচার্জ, কাঁদুনে গ্যাস, ধরপাকড় তখন কলকাতা শহরের দৈনন্দিন ঘটনা। তোমাদের উপর কাছে আমার অনুরোধ রইল, প্রত্যেক ঘরে ঘরে দুর্গ গড়ে তোলো। তোমাদের যা কিছু আছে তাই নিয়ে শত্রুর মোকাবেলা করতে হবে। রক্ত যখন দিয়েছি, রক্ত আরো দেব, এদেশের মানুষকে মুক্ত করে ছাড়বো ইনশাআল্লাহ। অন্যদিকে পড়শি দেশ পূর্ব পাকিস্তানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আহ্বানে মুক্তিযুদ্ধের দামামা বেজে উঠেছে। 1971-এ পাকিস্তানি সেনারা নিরীহ বাঙালিদের হত্যাকাণ্ডে লিপ্ত হলো। শুরু হলো বাংলাদেশের স্বাধীনতা অর্জনের যুদ্ধ। ঢল নামল উদ্বাস্তুর, আবার লাখ লাখ গৃহহীন মানুষের আর্তনাদ। তারা সর্বস্ব হারা হয়ে খোলা আকাশের নিচে বাস করতে শুরু করলো। এই ওপার বাংলার নিরন্ন অসহায় মানুষেরা লাল হলুদের মধ্যে নিজেদের সত্তাকে খুঁজে পেল। জীবনে আর কিছু থাক বা না থাক, এই যে উদ্বাস্ত হয়ে সর্বশান্ত হয়ে আসা লক্ষ লক্ষ মানুষ পায়ের তলায় প্রথমে মাটি খুঁজছে, গাছাচ্ছাদনে একটা রাস্তা খুঁজছে, তারপরেও তো মানুষ নিজের পরিচয় চায়, আমি কে। সেই একটাই মাত্র জায়গা, সেটা হচ্ছে ইস্টবেঙ্গল ক্লাব। ইস্টবেঙ্গল ক্লাবে এলে বলে নিজের বাড়িতে এলাম, আমার নিজের ঘর, এই হচ্ছে আমার পরিচয়। এটা হচ্ছে মূল শক্তি বলা যেতে পারে। ইস্ট বেঙ্গল গ্যালারি নতুন করে প্রাণ ফিরে পেল এই মানুষদের গর্জনে। ইস্ট বেঙ্গল, মোহনবাগান, মোহামেডানের অনুশীলন দেখতেই হাজার হাজার মানুষ মাঠে সামিল হতেন। মূল খেলার দিনগুলোতে সংখ্যাটা 30-35 হাজার ছাড়িয়ে যেত। আমরা যারা ইস্টবেঙ্গলের সাপোর্টার ছিলাম, বাঙাল সাপোর্টার ছিলাম, সে কিন্তু সব কিছু ইস্যু ভুলে গিয়ে এই 70 মিনিটের জায়গায় যেন এসে দাঁড়িয়ে থাকতো, যেন একটা পেত, একটা মুক্তির স্বাদ পেত, নাকি জেতার স্বাদ পেত, সেটা খুব প্রচণ্ডভাবে এনজয় করতো। যখন সেই সময় সিনেমা দেখার উপরে যেন টান ছিল না, তখন সবাই টান হচ্ছে খেলার মাঠে। আমরা ওয়েট করতাম, সপ্তাহে 2টো করে খেলা হতো লিগের। তারপর নানা ধরনের, তখন তো টিভিও ছিল না, কিছুই ছিল না, রেডিও শুনতে হতো, নাহলে মাঠে আসতে হতো। যেমন ইস্টবেঙ্গলের লাল হলুদ জার্সিটা আমার কাছে এমন একটা, সেই সময় আমাদের হকি টিমের খেলাও দেখতাম, ক্রিকেট দেখতে আসতাম আমরা সাদা জামা পরে বলি। লাল হলুদ জামাটার জন্য আমি হকিও তো আমার এক বন্ধু ছিল, আমরা এসে কিন্তু এই বসে থাকতাম ওইটা দেখার জন্য। লাল হলুদের পতাকা, লাল হলুদ জিতবে, এটাই আমাদের কাছে ছিল। সেইভাবে আবেগটা টেনে নিয়ে আসতো আমাদের। এই 70-এর দশকই হল শতায়ু ইস্টবেঙ্গলের সবচেয়ে বর্ণময় অধ্যায়। বলা হয় ক্লাবের স্বর্ণযুগ। তখন ক্লাব পরিচালনার দায়িত্বে ছিলেন প্রখ্যাত শল্য চিকিৎসক ডক্টর নৃপেন দাস, সঙ্গে মন্টু বোস, জ্যোতির্ময় সেনগুপ্ত, অজয় শ্রীমানি, পল্টু দাস, জীবন চক্রবর্তীর মতো ক্লাব অন্তপ্রাণ বহু মানুষ। দল গঠনের দায়িত্ব এনাদের কাঁধেই থাকত। মূল দল গঠন ও সেই সঙ্গে শক্তিশালী রিজার্ভ টিম তৈরি রাখা তাঁদের আমলেই হয়, যা পরবর্তীকালে অন্যান্য প্রতিদ্বন্দ্বী ক্লাবগুলো অনুসরণ করতে শুরু করে। 70-এর আইএফএ শিল্ড ফাইনাল ইরানের বিখ্যাত প্যাস ক্লাবকে পরিমল দের একমাত্র গোলে হারিয়ে দিল ইস্টবেঙ্গল। আবার ভারতের মাটিতে বিদেশি দলের হার। অধিনায়ক তখন শান্ত মিত্র। বিদেশি টিমের বিরুদ্ধে নজর কাড়া ফুটবল খেলে সুধীর কর্মকার পেলেন ম্যান অফ দ্য ম্যাচের খেতাব। বিদেশি টিম বলতে আমি বিদেশি বা স্বদেশি এসব নিয়ে কোনো ভাবতাম না। আমি অপরজনকে খেলবো, আমার কি কোন প্লেয়ার খেলছে, সেও 2 হাত পা দিয়ে খেলবো, আমিও 2 পা দিয়ে খেলবো। কারণ এই জিনিসটা আমাকে জ্যোতিষদা শিখিয়েছিল। জ্যোতিষদা বোঝাতো যে আজকে তুমি ডিফেন্ডার, এবার তোমার ধরো একটা ফরওয়ার্ড বল নিয়ে আসছে, যেই বল নিয়ে আসুক তুমি কিন্তু তার বডির দিকে দেখবে না, বডি দেখলে পরে তুমি লস খাবে। তোমার টার্গেট থাকবে তোমার হাঁটুর ওপর পর্যন্ত দেখবে, হাঁটুর নিচ পর্যন্ত, হাঁটুর ওপর আর উঠবে না।
1972 সালে সুধীর কর্মকারের নেতৃত্বে প্রথমবার ত্রিমুকুট জয়ী হল ইস্ট বেঙ্গল। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সঙ্গে ক্লাবের ছিল নাড়ির টান। আমাদের প্রদীপদা কোচ হয়ে আসার পরে আমাদেরকে মুজিবুর রহমান স্বাধীন হলো বাংলাদেশ, আমাদেরই ফার্স্ট ইস্টবেঙ্গল ক্লাবকে ইনভাইট করেছিল ওখানে 5টা জায়গায় এক্সিবিশন ম্যাচ খেলার জন্য। এবং পরিদা আমরা সব গেলাম, ওনাকে ইনভাইট তো দারুণ করেছে। তারপরে আমাদেরকে একটা জায়গায় ডাকলো মুজিবুর রহমান, আর সেই সময় তাজুদ্দিন সব আছে। তা আমরা বইছি, ছবিতে দেখতে পাবো আমরা, সুধীর আমি গোপাল একদম গায়ে লাগে। তখন আমি এরকম টাকা বললাম, দাদা বাংলাদেশে আইসি কিন্তু অন্য কিছু খাবো না, আমরা ইলিশ মাছ খালি পদ্মার ইলিশ খাবো, পদ্মার। তো উপর থেকে কার যে আরে এই পোলায় কয় কি ইলিশ মাছের তেল দিয়া বোতার ভাত দিবা, তারপর মুগের ডাল দেয় ইলিশ মাছের মাথা দেওয়ার পর ইলিশ মাছ একটা ভাজা দিবা, তারপরে পাতলা ঝোল করবা, তারপরে সর্ষে ইলিশ করবা, এরকম বলে যাতে এই পোলায় যখন কইতে না পারে কলকাতা ফিরা যে আমাকে প্রেসিডেন্ট ইলিশ মাছ ভালো করে খাওয়াই যায় বন্ধুরা। তারপরে শেষ হয়ে যাবে, তুমি কি দাদা কইলা? আমি যে দাদাটা তো অসম্মান না, আমি কি করবো, আমার মুখে যেটা সহজ ভাষায় আইসে আমি সেই জন্য বুঝি দাদা করে দিয়েছি। রাজা ইলিশার খেলাতে ফুটবল, মাঠের রাজা ইলিশার খেলাতে ফুটবল, সে খেলাতে সেরা দল আমার ইস্ট বেঙ্গল রে, আমার ইস্ট বেঙ্গল। মাঠের রাজা ইলিশার খেলাতে ফুটবল, মাঠের রাজা ইলিশার খেলাতে ফুটবল, সে খেলাতে সেরা দল আমার ইস্ট বেঙ্গল রে, আমার ইস্ট বেঙ্গল। 1971 থেকে 1976 এই 5 বছরে ক্লাব জিতে নিল 5 বার লিগ, 4 বার শিল্ড, 3 বার রোভার্স কাপ, 2 বার ডিসিএম ট্রফি, 2 বার বর্দলই কাপ এবং 1 বার ডুরান্ট কাপ। দলের হয়ে তখন মাঠ কাঁপাচ্ছেন সুধীর কর্মকার, অশোক লাল ব্যানার্জি, কাজল মুখার্জি, সুভাষ ভৌমিক, সমরেশ চৌধুরী, স্বপন সেনগুপ্ত, শ্যাম থাপা, গৌতম সরকার, মোহাম্মদ আকবর, সুরজিৎ সেনগুপ্ত, রঞ্জিত মুখার্জি, তরুণ বসু, শ্যামল ঘোষের মতো দাপুটে প্লেয়াররা। 1972 সালে ক্লাব কোচিং এর দায়িত্ব নিলেন ভারতবর্ষের ইতিহাসে অন্যতম সফলতম কোচ পি.কে. ব্যানার্জি। এ যাবৎকাল একজন কোচের ভূমিকা নিয়ে যেরকম ধ্যান ধারণা ছিল তা পি.কে. ব্যানার্জি এসে সম্পূর্ণ বদলে দিলেন। কোচেরা হয়ে উঠলেন দলের মস্তিষ্ক, অর্থাৎ মূল চালিকা শক্তি। এই ক্লাবে আমি ট্রেনিং করতে শুরু করলাম, তার মধ্যে রয়েছে মোহাম্মদ হাবিব আছে, আকবর আছে, ওরা দুহাই আছে, তাছাড়া আছে সুভাষ ভৌমিক আছে, এরা সব আমার হাতে তৈরি। তখন গৌতম সরকার আছে, সমরেশ চৌধুরী আছে, এরাও আমার হাতে তৈরি মিডফিল্ডার। হাতে টিম তৈরি করেছে, মানে নিজের মনের মতো করে টিম করতে পেরেছিলাম। এবং ইস্টবেঙ্গল আমাকে কোনো ইন্টারফেয়ার করেনি, আমি যা চেয়েছিলাম আমি করতে চেয়েছিলাম। পরিদার প্র্যাকটিসের একটা আমার খুব ভালো লাগতো, যেটা হচ্ছে যেটা বোধহয় বাগাদার হিসেবে ছিল, কিছুক্ষণ দৌড় করি না উনি উইথ দ্য বলে প্র্যাকটিস। আমাকে সবাইকে করাইতো না, হাবিবরে করাইতো না, বলতো ওর জীবনে বল কন্ট্রোল হইব না। তুই যেই দৌড় করতাম, হাবিব খুব দৌড়াতো, একটা 5টা 6টা 5, তখন আমাদের পরিদা করলো তুমি বল নিয়ে ওর পেছন ওদের সাথে দৌড়ো। এই বল নিয়ে প্র্যাকটিসটা আমার ডান পায়ে বা পায়ে স্কিলটা অনেক কিন্তু বইদা ইমপ্রুভ করিয়ে দিয়েছে। কেন একটা দৌড় এমনি করা আর উইথ দ্য বলে দৌড়ানোর দমেরও যেমন খুব ভালো হয়, ব্যাস বলের সাথে পায়ের মানে টাচটা দারুণ হয়। ওই এমন একটা মানুষ আমার জীবনে শ্রেষ্ঠ মানুষ ফুটবল, তার কোচিং কোয়ালিটি, তার খেলোয়াড়, তার সাইকোলজিক্যাল পার্ট, তার সর্বোপরি একজন প্রকৃত মানে মানে শিক্ষক হিসেবে যা আমরা যেটাকে আর কি যেটা ভাবি, একদম মানে এবারে অসাধারণ শিক্ষক। And then P.K. Banerjee's other great, what I thought, that time in Delhi, Punjab teams had a lot of support. There was the L club, used to support Leaders Club, a lot of Punjabis in 6. They all stayed in the Daryaganj jail. So P.K. said, let's talk to them. So he said, no, we chalo. So I went with him a couple of evenings before. We sat and had a session, drinking session with them. And P.K. said, okay, listen, fine, you support Leaders Club in Inder Singh. Inder was great player, all-time greats. But this is India versus North. So for this day you support. This was again master stroke play.
They took time, but they said, "Acha, karenge." So when North Korea Dokrogang came out, there's a tunnel in Ambedkar Stadium, Delegate Stadium. The roar of the crowd, I think that unnerved. Because they never thought the whole crowd, East Bengal jeetega, Bharat Mata ki jai. This is victory for India. That unnerved them from the 1973 সালে আইএফএ শিল্ডের খেলায় উত্তর কোরিয়ার পিয়ংইয়াং দলকে 3-1 গোলে হারিয়ে দিল ইস্ট বেঙ্গল। ওই বছরই ডিসিএম ট্রফির ফাইনালে উত্তর কোরিয়ার ডক্রোগং এর মুখোমুখি হলো দল এবং অসামান্য খেলা খেলে ইস্ট বেঙ্গল সকলের মন জয় করে নিয়েছিল। East Bengal Dokrogang final of 1970. A dream run, and of course, it was the most memorable match. East Bengal slowed down the game. They played like Spain played in 2010, tiki-taka, short passing, possession football. It was a dream, absolutely. North Korean embassy officials had come, including the ambassador. They were so enchanted by East Bengal. They had taken some photographs that they went and told their country that the 74 Asian Games was coming, that India is going to be a world-class team, be very careful. Because this East Bengal team is one of the best in Asia. স্বর্ণযুগের স্বর্ণদিন 1975 সালে শিল্ডের ফাইনালে 5 বার মোহনবাগানের জালে বল জড়িয়ে দিল ইস্ট বেঙ্গলের দামাল ব্রিগেড। তো 75-এ তারপরে যখন ম্যাচ হলো, ইডেন গার্ডেন ম্যাচ ছিল, যখন ভিতরে ঢুকে যখন 90,000 ক্রাউডের সাউন্ড, ওই আওয়াজ, তো খেলা আরম্ভ হলো। বৃষ্টি ভিজা মাঠ, ভৌমিক আমাকে পাস দিয়েছিল। ওই বলটা নিয়ে আমি ফার্স্ট যখন ড্রিবল করছি, ওখান থেকে লেফট ব্যাক, এখন আমার মনে পড়ছে না, লেফট ব্যাকে বিট করেছি, তারপরে লেফট স্টপারকে বিট করেছি, তারপরে রাইট স্টপারকে বিট করেছি, লাস্টে রাইট ব্যাক সাইদ দিলি পালিয়ে দেয় কি ছিল মনে পড়ছে না, ওকেও বিট করে আমি পড়তে পড়তে আমার বডি আউট অফ কন্ট্রোল ছিল, কিন্তু আমি বলটা কোনায় মেরেছিলাম আর ওটা গোল হয়েছিল। তারপরে যে ওই 4টা ডিফেন্ডারকে বিট করা পড়ে ওই গোল আর ওই আওয়াজ, ওই সাউন্ড, হঠাৎ দেখছি সামনে একটা ছেলে দৌড়ে দৌড়ে আসছে, আর পুলিশ ওর পিছনে পিছনে পুলিশ ওর আসছে। ওই ছেলেটা আমার সামনে এসে এত একটা কোনো জিনিস এটা ফেলে দিয়েছে আমার উপরে। তো আমি হঠাৎ দেখছি এটা কি আমার উপরে ফেলেছে, নিচে দেখছি এটা ইলিশ মাছ। আর ইলিশ মাছ আমি তো জানি মাছ পড়ে জানবো, ইলিশ মাছ আমার গায়ে পড়েছে। তো আমি ওটা তুলে আবার সামনে পুলিশগুলো বসেছিল, পুলিশকে 6-7 জন পুলিশ ছিল, ওদের দিয়ে দিয়েছি। 1976 সাল শুরু হলো ভাস্কর গাঙ্গুলি, প্রশান্ত ব্যানার্জি, চিন্ময় চ্যাটার্জি, মিহির বসুদের নিয়ে। অক্ষুণ্ণ রইল ক্লাবের বিজয় রথ। ক্লাবের প্রাক্তন ফুটবলার অমল দত্ত পরবর্তীকালে কোচ হিসেবে দলে নিযুক্ত হন। তিনি ছিলেন অসামান্য ফুটবল বুদ্ধি ও কোচিং স্কিলের অধিকারী। অমল দত্ত হচ্ছে সত্যিকারের ফুটবল প্রশিক্ষক। জুনিয়র ছেলেদের বড় টিমে কী করে ইন্ট্রোডিউস করতে হয়, পরিচয় দিতে হয়, তার জ্বলন্ত উদাহরণ হচ্ছে আমাদের উনি সুযোগ করে দিয়েছেন, আস্তে আস্তে তৈরি করে দিয়েছেন, টিমে ঢোকার ব্যবস্থা করে দিয়েছেন। ওনার দৌলতে আমরা বড় টিমে খেলার তাড়াতাড়ি সুযোগ পেয়েছি। এরকম রিস্ক নিতে কাউকে আমি দেখিনি। আমি 2.5 মাস প্রায় হসপিটালাইজ ছিলাম। আমি প্র্যাকটিস করছি, আইএফএ শিল্ড, সমীর চৌধুরী আপ টু সেমিফাইনাল পর্যন্ত খেলেছি। তা আমি প্র্যাকটিস করার পর আমাকে ডাকলো, বললো ইউ স্টে। আমি স্টে করলাম মাঠে, করার পর বললো কাল তুই খেলবি। আমি বললাম আমাকে খেলাবেন? ও তো সেমিফাইনাল খেলেছি। বলছে তুই খেলবি কি না বল, কালকে তুই টাইমে চলে আসবি। এবং আইএফএ শিল্ড ফাইনাল মোহনবাগানের সঙ্গে খেলা, অমলদা এবং ইস্টবেঙ্গল জনতাও ভাবিনি যে আমি মাঠে নামবো। এবার যখন ওরা দেখেছে সব অবাক হয়ে গেছে, আমি যারা গ্যালারিতে ছিল তারা বলতে পারবে। এবং অমলদা যে কত বড় দূরদৃষ্টি কোচ। এবং আমি বিদেশদার বল গোল লাইন সেভ করি, ওই বল মাথায় সুদীপ পায়, সুদীপ ডাউন দ্য লাইন নিয়ে
ডান দিক থেকে সেন্টার করে কার্তিক গোল করে আমরা আইপিএল শিল্ড চ্যাম্পিয়ন। এবং এই অমলদা, আমি আবার বলছি, আই ডোন্ট মেনশন, তবে আমাদের বড় ম্যাচ চিমার সঙ্গে খেলা 88-এ এরকম হবে। তো আমি বললাম আমি স্টপার, আমি চিমার এগেনস্টে খেলবো না, আমি চিমা আমার চেয়ে অনেক হাইট বেশি, বলছে তুই খেল, খারাপ হলে আমি, ভালো হলে তুই। আমি ম্যান অফ দ্য ম্যাচ হয়েছিলাম ওনাকে। এই যে অমলদার, এই যে প্রশান্তদা বলছে, অমলদার যে দূরদৃষ্টি ভাবা যায় না। যে আজকে আমি যখন সুদীপ চ্যাটার্জি সই করলো, সুদীপ মানে তরুণদের মনোরঞ্জন রয়েছে, সুদীপকে বলো তোমার জায়গা আমি করে রেখেছি, হা হা এরম হেসে বলে ওই মিডফিল্ডে সুদীপকে কিন্তু অমলদাই নিয়ে এসছে। অমলদার ক্রিয়েশন খুব ভালো ছিল। বহুদিন বাদে একটা কোচ দেখলাম, অমল দত্ত। মানে আমার মন ভরে গেছে এই জন্যে যে একটা মানুষ সারা পশ্চিমবঙ্গে একটা ফিল্ম নিয়ে শুধু দেখাতো আর কমেন্ট্রি করতো। সেই লোকটা যখন কোচ হলো, তার আন্ডারে আমি গেলাম, তার মধ্যে যে এত জ্ঞান আমার মানে ধারণা ছিল না। ফুটবলের একটা যেন মানে ফুটবলের জ্ঞানের তো শেষ নেই, কিন্তু একটা জায়গায় রপ্ত করেছে ফুটবলটাকে কিভাবে আরো ওপরের দিকে নিয়ে যাওয়া যায়। ৭৭ সালে দলে এলেন মনোরঞ্জন ভট্টাচার্য। মৃদুভাষী মনার দাপটে কেঁপে উঠল মাঠ। ১৫ বছর ধরে দলের অন্যতম তুখোড় খেলোয়াড়, ৮ বার দলের প্রশিক্ষক। তার হাত ধরেই ২০০০ সালে দলের মাথায় উঠে এলো জাতীয় লিগ চ্যাম্পিয়নের মুকুট। খেলা মানেই হচ্ছে আমার কাছে একটা অন্যরকম উত্তেজনা বা মোটিভেশন, যাই বলে ইস্টবেঙ্গল জার্সি পরে আমি পড়লেই আমার মধ্যে একটা অন্যরকম শারীরিক একটা মানসিক প্রস্তুতি শুরু হয়ে যায় এবং মানসিক চিন্তা ভাবনা শুরু হয়ে যায়। মনোরঞ্জনের যোগ্য উত্তরসূরি তরুণ দে আরো এক ইস্ট বেঙ্গলের ঘরের ছেলে। প্রথম দিকে ১০-১২টা ম্যাচ আমি খেলিনি, কিন্তু যেদিন থেকে খেলেছি সেদিন থেকে খেলা ছাড়া পর্যন্ত খেলে গেছি। কখনো রিজার্ভ বেঞ্চে বসিনি, আমি রিজার্ভ বেঞ্চের টেস্টটাও আমি জানি না। তারপর বেঙ্গল খেলেছি, যেটা বাঙালি ছেলেদের ইচ্ছা থাকে, প্রথমে কলকাতা মাঠ খেলা, তারপর বড় ক্লাব খেলা, তারপর বেঙ্গল খেলা, তারপর ইন্ডিয়া খেলা। তো সেই প্রথম বছরেই ইন্ডিয়া টিমে ডাক পেয়ে গেছিলাম। আমাদের তরুণ এটা শুনতেই ভালো লাগতো। যদিও ১ বছর আমি খেলেছি, কিন্তু প্রায় এই ক্লাবে আমার প্রায় 38-39 বছর আছে। ৮০ দশকের শুরুতেই খানিকটা ধাক্কা খেল দল। অধিকাংশ তারকা ফুটবলাররা চলে গেলেন প্রতিদ্বন্দ্বী মোহামেডান স্পোর্টিং ক্লাবে। এই সময় ইস্ট বেঙ্গলের রিক্রুটাররা আলিগড় বিশ্ববিদ্যালয়ে পড়তে আসা ২ ইরানি যুবককে কলকাতায় নিয়ে এলেন। ময়দানে মাঠের ঘাসে ফুল ফোটালেন মাজিদ বাস্কর ও জামশিদ নাসিরি। The beginning, when we joined East Bengal, we joined East Bengal at the moment, at the starting the game, we started very nicely. And game, we did not know what we are doing, but the fans and East Bengal's fans was satisfied. They were, day by day, was crazy about our game. As Majid said, day by day, we played first match, after that second match, third match, like this. We came to know where we are stepping. That we are stepping in the land where people all are very hospitable, very cultured people and very sports-loving people. At the same time, we realize that football is like a passion and love of the people of Bengal, especially Calcutta, and East Bengal supporter. মাজিদ বাস্করের ঝলক ফুরোনোর আগে ইস্ট বেঙ্গলের মাঠ কাঁপাতে শুরু করলেন আরো এক জাদুকর, কৃষাণু দে। সঙ্গে রইলেন বন্ধু বিকাশ পাজি এবং তার যোগ্য সঙ্গত করলেন সুদীপ চ্যাটার্জি। কৃষাণুর পায়ের জাদুতে তখন সকলে মুগ্ধ। আমার দেখা ভারতবর্ষের সর্বকালের স্কিলফুল প্লেয়ার বলতে এক হচ্ছে, দুজনই আর চলে গেছেন, এক সুরেশ সেনগুপ্ত, তারপর হচ্ছে কৃষাণু দে। আমরা ২৪ ঘন্টার মধ্যে ধরো
12 ঘন্টা 12-13 ঘন্টা, আমি গ্রামে থাকতাম, তো 12-13 ঘন্টা একসাথে প্র্যাকটিসের পর অফিস করা, মানে ও যেখানে চাকরি আমারও সেখানে চাকরি, এক জায়গায় চাকরি, দুজনে একসাথে মানে 12-13 ঘন্টা আমরা একসাথেই থাকতাম আর কি। এই জন্য আমাদের মাঠে আমাকে বল দে বলতে হতো, আমি ভেতরে ঢুকে বলটা নেব না বাইরে বল নেবো, মানে আমাদের এই বন্ধুত্বটা একদম যত বছর খেলেছি এক ক্লাবে এক অফিস, মানে সবসময় আমরা দুজনে খুব একে অপরের মানে পরিপূরক। 1986-তে নাইজেরিয়া থেকে দলে এলেন এমেকা এজুগো। পরের বছর তাকে আমরা বিশ্বকাপের দলে দেখতে পাই। 87 সালে দলে এলেন আরো এক নাইজেরিয়ান, চিমা ওকেরে। এই দশকের বাকি বছরগুলোতে কৃষাণু চিমা অনবদ্য যুগলবন্দি অন্যান্য দলগুলোর কাছে ত্রাস হয়ে দেখা দিল। 80-র দশকে ক্লাবের প্রাপ্তি হল 5 বার লিগ, 4 বার শিল্ড, 3 বার দার্জিলিং গোল্ড কাপ, 2 বার ডুরান্ড কাপ, 2 বার অল ইন্ডিয়া এয়ারলাইন্স কাপ, 1 বার ডিসিএম ট্রফি। 1985 সালে ক্লাবের বিদেশের মাটিতে প্রথম কাপ জয়, কোকা কোলা কাপ। 1990 সালে সৈয়দ নাইমুদ্দিনের কোচিংয়ে দ্বিতীয়বার ত্রিমুকুট জিতল ইস্ট বেঙ্গল। দলের অধিনায়ক ছিলেন চিমা ওকেরি। 1993 সালে ক্লাবে এলো দ্বিতীয় আন্তর্জাতিক ট্রফি। নেপালের আরসিটি ক্লাবকে পরাজিত করে ওয়াইওয়াই কাপ জিতে নিল ইস্ট বেঙ্গল। 90-এর দশকের গোড়ায় মাত্র 17 বছর বয়সে সিকিম থেকে এসে দলে যোগ দিলেন বাইচুং ভুটিয়া। আগামী দিনে যিনি ফুটবলকে শাসন করতে শুরু করলেন, ভারতের ফুটবলের ইতিহাসে নতুন তারকার জন্ম হলো। East Bengal and with Baichung Bhutia, 93 Durand Cup, Shamal Ghosh was the coach. He didn't play Baichung regularly. I was doing commentary in the semi-final against Border Security Force. It went into hold as draw. BSF were rugged, tenacious, Bibasa, very difficult to break down. Shamal Ghosh brought in Baichung. And minutes before the final whistle, we all thought it will go into a penalty shootout. They came across and Baichung leapt in the air with that back volley. We'd last seen it, Cham Thapa used to do things like that. BSF were astounded as that back volley went into the goal. For 1 minute, there was pin drop silence. All I could say was, go. And then the crowd erupted. Everybody jumped up on this. Baichung had arrived. With that spectacular goal, we saw his flexibility, his reflexes, and that was an incredible goal. And then East Bengal won the Durand, beating PSCB 1-0 in the final. বাইচুং মানেই গোলের বন্যা, বাইচুং মানেই বিখ্যাত সেই ইস্ট বেঙ্গলের ফেডারেশন কাপ ফাইনাল, বাইচুং মানেই ডার্বি ম্যাচে প্রথম হ্যাট্রিকের সম্মান। সর্বোপরি 90-এর দশকে ক্লাবের ঘরে এলো 6 বার লিগ, 5 বার শিল্ড, 4 বার ডুরান্ড কাপ, 4 বার অল ইন্ডিয়া এয়ারলাইন্স কাপ, 2 বার রোভার্স কাপ, 2 বার ম্যাকডাওয়েল ট্রফি। এছাড়াও বর্দোলই, কলিঙ্গ কাপ ও সুপার লিগ জয়ী হল ইস্ট বেঙ্গল। একবিংশ শতাব্দীর প্রথম দশকের গোড়ায় অর্থাৎ 2000, 2002, 2003 সালে জাতীয় লিগে সেরার সেরা সম্মান এলো ক্লাবে। 2003 সালে ক্লাব জিতল আসিয়ান কাপ। এই বৃহৎ সাফল্যের অধিকারী ভারতবর্ষে একমাত্র ইস্ট বেঙ্গল ক্লাব ছাড়া আর অন্য কেউ নয়। থাইল্যান্ডের চ্যাম্পিয়ন বিকিতেরো সাসানা দলকে চূর্ণ করে অবিস্মরণীয় এক ইতিহাস রচনা করল ইস্ট বেঙ্গল ক্লাব। আত্মবিশ্বাসে ভরপুর ছিলেন সেদিনের কিংবদন্তি কোচ সুভাষ ভৌমিক। Chances? We came here to win the trophy, that's all. We want to win this trophy. আসিয়ান কাপের পার্টটায় আমার কাছে এটা সারা জীবন স্মরণীয় হয়ে থাকবে। কিন্তু যখন নর্মালি অন্যান্য টিমগুলো আসছে তাদের সাথে প্রায় 100-150 সাংবাদিক আর আমাদের সাথে কেউ নেই, সেই পরিস্থিতি থেকে আমরা খেলাটা শুরু করি এবং সেই সিচুয়েশানগুলো মানুষ দেখেছে যে কিভাবে আমরা ফাইনালে গেছি এবং ফাইনাল স্টেজে আমাদের এমন একটা সিচুয়েশান তৈরি ছিল, ষষ্ঠীর পা ব্যথা ছিল, প্রচণ্ড রকম হাঁটুর ব্যথা, ষষ্ঠীকে খেলানোর পাটে আমাদের বহু রকম চেষ্টা ছিল,
সুলেমুসার খেলার কোনো জায়গাই ছিল না, কোমরের এমন একটা পরিস্থিতি ছিল। আমার মাইকের কোনো জায়গাই ছিল না, খেলা পুরো রিপ ছিল ভাঙা। সেই পরিস্থিতিতে আমরা যুদ্ধকালীন পরিস্থিতি তৈরি করেছিলাম আমরা টোটাল সারাটা দিন। এশিয়ান কাপে একটা বল নিয়ে এসেছিলাম, যেই বলটার মধ্যে সমস্ত অফিসিয়াল সমস্ত প্লেয়ারের সই করা রয়েছে, যেই বলটা দিয়ে সেদিন ফাইনাল ম্যাচ খেলা হয়েছিল। 29 জুলাইয়ের রাত, দমদম এয়ারপোর্ট। রাত 12টাতেই উপচে পড়ছে মানুষের ঢল। কলকাতা সাক্ষী থাকলো এক ঐতিহাসিক দৃশ্যের। এই রাত ভুলে যাওয়ার নয়। এই রাত ভারতীয় ফুটবল ইতিহাসে মুক্তির রাত। হাজার হাজার ক্লাব সমর্থক এয়ারপোর্ট থেকে আসিয়ান কাপ বিজয়ী দলকে অভ্যর্থনা জানিয়ে শহরে নিয়ে এলো। 2004 সালে ক্লাব জয় করলো তার চতুর্থ আন্তর্জাতিক কাপ। দক্ষিণ কোরিয়া থেকে জিতে নিল স্যান মিগুয়েল কাপ। এই সময় দল পেল তুষার রক্ষিত, কার্লটন চ্যাপম্যান, ফাল্গুনী দত্ত, রেনেডি সিং, সংগ্রাম মুখার্জি, সুলে মুসা, দীপক মন্ডল, দীপঙ্কর রায়, সন্দীপ নন্দী, ডাগলাস ডি সিলভা, মাইক ওকোরো, আলভেটো ডি কুনা, রহিম নবী, মেহতাব হোসেন, সৌমিক দে, এদের মতো সব ক্ষুরোধার প্লেয়ারদের। এই দশকের ক্লাবের সাফল্য বলতে 3 বার ন্যাশনাল ফুটবল লিগ, 3 বার ফেডারেশন কাপ, 3 বার শিল্ড জয়, 2 বার ডুরান্ড কাপ, 6 বার কলকাতা লিগ জয়, এছাড়াও আসিয়ান কাপ ও স্যান মিগুয়েল কাপ জয়। এই সময় থেকেই শুরু হলো বিদেশি প্রশিক্ষকদের যুগ। ফিলিপ রাইডা, কার্লোস পাহিরা, ট্রেভার জেমস মর্গান, মার্কোস ফালেপো, এলকো সাতোরে, আলেকজান্ডার মেনজিস। ইস্ট বেঙ্গল ক্লাব এক্ষেত্রেও ময়দানের পথ প্রদর্শক। এই সময় ইংল্যান্ডের লেস্টার সিটি ক্লাবের আমন্ত্রণে বিদেশ সফর করে দল। কলকাতার ফুটবল ময়দানে যে সকল কিছু নতুন, যে সকল কিছু অভিনব, সে সকলই এসেছে ইস্ট বেঙ্গলের হাত ধরে। ইস্ট বেঙ্গলই হলো ট্রেন্ড সেটার। আর এই ট্রেন্ড সেটিং এর টর্চ বেয়ারের নাম দীপক দাস আর জীবন চক্রবর্তী। 70-এর দশকের মাঝামাঝি থেকে খেলোয়াড় নিয়োগ ও প্রশাসনিক হ্রাস তাঁরা নিজেদের হাতে নেওয়া শুরু করেন। দীপক দাস ময়দান চত্বরে জনপ্রিয় পল্টুদা নামে। ক্লাবের পরিকাঠামোয় আধুনিক রূপদানের কাজ শুরু হলো তাঁর হাত ধরেই। ক্লাব চালাতে স্পন্সরের প্রয়োজনীয়তা, ক্লাবকে কর্পোরেট ঢাঁচে গড়ার প্রবর্তন, এই সব কিছুরই কাণ্ডারি ছিলেন তিনি। একেবারে নিখাত, নিঃস্বার্থ ক্লাব প্রেম এবং দলের প্রতিটি খেলোয়াড়দের প্রাণের মানুষ পল্টু দাস আদপে হয়ে উঠেছিলেন ভারতীয় ক্রীড়া জগতে এক কিংবদন্তি চরিত্র। প্লেয়ার নির্বাচনের এক ঈশ্বর প্রদত্ত ক্ষমতা ছিল তাঁর। আমি প্রায় 40 বছরের ওপর ইস্টবেঙ্গল ক্লাবের সাথে জড়িত। আমার দেখা পল্টুদা মানে দীপক দাস, পল্টুদা নামেই সারা বাংলা চিনত পল্টুদাকে। এত বড় মাপের স্পোর্টস অর্গানাইজার আমি জীবনে দেখিনি। সিন্ডের লাস্ট ম্যাচটা আমার কাছে সুখকর ছিল না, তখনও ছিল না, এখনও নয়। 5 গোল খেয়েছিলাম। স্বাভাবিকভাবেই ফুটবল জীবনের ইতি বলেই অনেকে ধরে নিয়েছিল যে আর ফুটবল হবে না। আমিও ভেবেছিলাম যে আমার ফুটবল জীবন হয়তো শেষ। কিন্তু অদ্ভুতভাবে শিকারির চোখ বলে না, পল্টুদা আমার বাড়িতে একজনকে পাঠায়। আমি ইস্টবেঙ্গল ক্লাবে পল্টুদার কথায় সই করলাম। বলা ভালো, 77-এর পর থেকে আমাকে আর পিছন ফিরে তাকাতে হয়নি, আমি খেলে গেছি। দীপক দাস আমাদের প্রিয় পল্টুদা শুধুমাত্র একটা নাম নয়, পল্টুদা একটা প্রতিষ্ঠান। 1987 সালে দেবব্রত সরকার বা নিতু আমাকে পল্টুদার সাথে পরিচয় করিয়ে দেয়। ধীরে ধীরে যোগাযোগ বাড়ল এবং পল্টুদাকে প্রতিনিয়ত নতুন করে চিনতে লাগলাম। ইস্টবেঙ্গল ক্লাবের প্রতি তার ভালোবাসা, আবেগ, আনুগত্য এবং ক্লাবের ভালোর জন্য তার অগাধ পরিশ্রম
আমাকে ইন্সপায়ার করেছে পল্টুদার প্রতি শ্রদ্ধাশীল হতে। মানুষটার সম্পর্কে আমার ধারণা বদলে গেল। আমি হয়ে গেলাম পল্টুদার অন্যতম প্রিয় পাত্র। সকালে টিম প্র্যাকটিস, সেখান থেকেই শুরু হতো তার দিন। টিমের রোজকার খরচ, বাইরে খেলতে যাওয়া, সব কিছুর ব্যবস্থা করাই ছিল তার কাজ। কিভাবে দরজায় দরজায় ঘুরে অর্থের সংস্থান করতেন ক্লাব চালানোর, তা আমি নিজেই দেখেছি। যেখানেই সুযোগ হতো উনি ছুটতেন অর্থের ব্যবস্থা করতে। বলতেন, ক্লাবের জন্য সাহায্য চাইতে আমার কোনো লজ্জা নেই। খেলোয়াড়দের পঞ্চপাণ্ডবের মতো কর্মকর্তাদেরও পঞ্চপাণ্ডব কিন্তু ইস্টবেঙ্গলে আছে। যেমন আমি যদি শুরু করি সুরেশ চৌধুরী থেকে, তারপরে এসছেন হাল ধরেছিলেন জ্যোতিষ গুহ, আরেক পাণ্ডব। তারপর এসছেন নৃপেন দাস, আরেক পাণ্ডব, তৃতীয় পাণ্ডব। চতুর্থ পাণ্ডব অবশ্যই পল্টু দাস। আমি এই ভদ্রলোককে, দীপক দাস, একে আমি আমার জার্নালিজম ক্যারিয়ারের শুরু থেকে দেখছি। একটা অদ্ভুত পরিবেশে জীবন এবং পল্টু, যারা আমরা নাম দিয়েছিলাম জিপ। কিন্তু আমি বলবো যে এদের ডাইহার্ড ইস্টবেঙ্গল সাপোর্টার, এবং এরা ইস্টবেঙ্গলের জন্য যা কিছু করতে পারে। এদের ভুরি ভুরি উদাহরণ আছে কিভাবে এরা নিঃস্ব থেকে এরা ক্লাবটাকে বিশ্বজয়ের দিকে এগিয়ে নিয়ে গেছেন। পল্টুদা আমার কাছে 28 ইয়ার্স আগে চেম্বারে আসছিল, এসে বলে, প্রণব তুমি আমাদের প্রেসিডেন্ট হয়ে যাও। তখন আমি স্ট্রেট অ্যাওয়ে সেড ইয়েস, বাট আই সে ইজ এ ভেরি ভেরি বিগ জব, বিইং এ ডক্টর, আমি কি এটা অনার করতে পারবো? তো পল্টুদা বললো, আমি আছি, ডোন্ট ওয়ারি, আই এম বিহাইন্ড ইউ, তুমি থাকো অ্যান্ড উই উইল ওয়ার্ক টুগেদার। I am from Borishal, so I am from East Bengal. My parents are born in Borishal. So since then I have become the president of this club. 70, 80, 90 দশকের দল বদলের ঘটনা আজকালকার দিনে অবিশ্বাস্য মনে হতে পারে। নাটকীয় ও রোমাঞ্চকর সেসব মুহূর্তগুলি যেন অনেকাংশে সঞ্চারণ করেছে ইস্ট বেঙ্গলের ইতিহাসের আবেগকে। আর এই দল বদলের মূলে ছিলেন জীবন পল্টু জুটি। মোহাম্মদ হাবিব, মোহাম্মদ আকবর, গৌতম সরকার, সুরজিৎ সেনগুপ্ত, মিহির বোস, কৃষাণু, বিকাশ, মনোরঞ্জন, তরুণ দে, বাইচুং ভুটিয়াদের দল বদলের সব হাড় হিম করা ঘটনা। শিয়ালদায় হোটেলার্স অ্যান্ড অ্যাসোসিয়েটস বলে একটা হোটেল ছিল, ওই হোটেলে উঠলাম। হোটেলে উঠে দেখছি যে অনেক প্লেয়ার আছে, ভাস্কর গাঙ্গুলি, মনোরঞ্জন ভট্টাচার্য, সুরজিৎ সেনগুপ্ত, শ্যামল ঘোষ, রঞ্জিত মুখার্জি, সব থেকে ওই হোটেলার্স অ্যান্ড অ্যাসোসিয়েটস আছে। তো আমরা সেই রাত্রিটা ওখানে থাকলাম। সেই রাত্রির থাকাটাও একটা অভিজ্ঞতা। মানে আমরা যে তখন ওই হোটেলের অ্যাটাচ বাথরুম ছিল না, কোনার দিকে বাথরুম। আমরা বাথরুমে যাচ্ছি, দেখছি বাইরে 3টে করে ছেলে বসে আছে, মানে লাইন দিয়ে, যে আমরা যাতে বেরিয়ে না চলে যেতে পারি, পালিয়ে না যেতে পারি। তো এইভাবে সেই রাতটা কাটলো। পরের দিন সই করার সময় সে এক উন্মাদনা, মানে বিচ্ছিরি উন্মাদনা। ওই হোটেল থেকে আমরা বেরোলাম অন্ততপক্ষে 8-10টা গাড়ি এবং গোটাকুড়ি মোটর বাইক আর অজস্র সাপোর্টার নিয়ে। যখন আইএফএ অফিসে আমরা ঢুকলাম, অনেক প্লেয়ারই আমরা একসঙ্গে গিয়েছিলাম। তো সে ভাবা যায় না যে কি উন্মাদনা। মানে মোটর বাইকের নিচে অনেকে শুয়ে পড়ছে যে আমার বুকের উপর দিয়ে গাড়ি চলে যাক, মোটর বাইক চলে যাক। তো এরকম ঘটনা বললে এর মাধ্যমে আমি ইস্টবেঙ্গলে সই করেছিলাম। আমার বউকে আটকে রেখেছে টুটুদার বাড়িতে, আমার বউ ছেলে বাবাকে, আর কিষাণুর বউকে আটকে রেখে দিয়েছে ইস্টবেঙ্গল। সে তো মানে কেউ কাউকে ছাড়বেন। তারপর তখন তো আর পল্টুদার জীবন, পল্টুকে তখন তো পশ্চিমবঙ্গের লোক এমনি অটোমেটিক্যালি ভয় পেত হয়তো। ওই পে করে আবার থানায় গিয়ে রাত্রি 12টার সময় গিয়ে আমাদের ভুল হয়েছে বলে সারেন্ডার করে আবার ইস্টবেঙ্গলে ব্যাক করলাম। করমণ্ডল থেকে আসবার সময় একদম খড়গপুর স্টেশনেই আমাকে বেশ লম্বা হাইট, বড় বড় চেহারা, বাউন্সারদের মতো, আমার ব্যাগ কোনটা সেটা নিয়ে কে কেন কি নিয়ে সোজা প্ল্যাটফর্ম দিয়ে বেরিয়ে বোমেরেডি গিয়ে গাড়ি নিয়ে সোজা কলকাতায় এসে একটা নিষিদ্ধার হোটেল গোল পার্কে আছে, সে 7 তলার উপরে 10 দিন আমি ওখানে তালা দেওয়া ছিলাম আর কি, মাটিতেও নামতে দেয়নি। তো পল্টু দাসের কথা আবার বারবার বলবো, এবং পল্টু দাসের যে সুযোগ্য শিষ্য দেবব্রত সরকার বা নিতু এখনো পর্যন্ত ক্লাবটাকে
ফ্ল্যাগ বিয়ারার হয়ে দাঁড়িয়েছে। অনেক অসুবিধে আছে, এখন টাকা না হলে ক্লাব চলে না জানি। সেটা ওই ভোটে কালেকশন করে ভোট বাক্সে কে কত বেশি হলো সে তাহলে কিন্তু ক্লাব চালাতে পারবে না। আমার সারা পৃথিবীতে আমি 35টি ফুটবল প্লেয়িং কান্ট্রিজে গেছি এবং ক্লাবগুলো ঘুরে ঘুরে দেখেছি, এবং তাদের যেভাবে ক্লাব পরিচালনা হয়, ক্লাবের মালিক দরকার এখন কিন্তু ওইভাবে চলবে না, সদস্যদের টাকায় চলবে না। আমি যখন খুব ছেলেবেলায় আমার বাবার কাছ থেকে এই ক্লাবের নাম শুনতে পেলাম, তখন উনি বলেছিলেন যে খেলাধুলো করবে, লেখাপড়া করবে সমাজে বড় হওয়ার জন্য, এবং ইস্টবেঙ্গল ক্লাবে যেয়ে পৌঁছাবে যেখান থেকে তুমি বেঁচে থাকার রসদটা পাবে। আমার সৌভাগ্য হয়েছিল 72 সাল থেকে এখানে নিয়মিত খেলা দেখতে আসতাম। 74 সালে পল্টুদার সাথে আমার জীবনদার সাথে সাক্ষাৎ হয় এই লনে। বিভিন্ন কথার মাধ্যমে উনি বলেছিলেন যে তুমি যদি সত্যিই ক্লাবের সাথে যুক্ত হতে চাও, এই টেন্টার ভিতরে ঢুকতে চাও, তাহলে কিন্তু তোমার প্রাপ্য অপমান, অভিমান, দুঃখ এটা যদি তুমি সহ্য করতে পারো তাহলে এই ক্লাবের সাথে যুক্ত হও। তার কারণ আমরা এখানে সবাই উদ্বাস্তু লোকেরা এসে জমায়েত হয়েছি, সবাই আমরা এখানে দিতে এসছি, কেউ প্রাপ্য নিয়ে চলে যাওয়ার জন্য আসেনি। আমি সেদিন এটাকে অ্যাকসেপ্ট করেছিলাম, এবং আমার সাহস দেখে পল্টুদা আমার কাঁধে রেখে বলেছিল, কাঁধে হাত রেখে, যে ওই ট্রেনটায় একটা অদৃশ্য ট্রাঙ্ক আছে বাইরে, সেখানে মান সম্মান পাওয়া দেওয়া নেওয়া সবটা ওখানে রেখে ভিতরে যেতে হবে। সেটাই আমি করেছিলাম, আজও আমি সেটা মনে রাখি। বহু মানুষ আমাদের কাছে বহুভাবে দ্বারস্থ হয়, বক্তব্য রাখে, ক্লাব যেন হস্তান্তর না হয়ে যায়। আমরা ক্লাব হস্তান্তর করতে চাই না, এবং আমরা যতদিন এখানে আছি ক্লাব হস্তান্তর হবেও না, এই প্রতিজ্ঞা আমাদের, যারা আমরা কর্মসমিতিতে আছি, সদস্যরা আছেন, সমর্থকেরা আছেন, তারা প্রতিজ্ঞাবদ্ধ। কিন্তু সারা পৃথিবী যখন চেঞ্জ হয়েছে, আমাদেরকেও এই চেঞ্জ করতে হবে। আমরা তাই আগামী দিনগুলোতেও ভেবেছি কর্পোরেটের সাথে একসাথে হাত মিলিয়ে চলব, এবং তাদেরও যে সম্মান প্রাপ্য সেই সম্মান তাদেরও দেব, এবং ক্লাবের সম্মান কোনো জায়গায় ক্ষুণ্ণ না করে ক্লাবকে এগিয়ে নিয়ে যাব, এটাই আমাদের প্রতিজ্ঞা। পরিকাঠামোর দিক থেকে আজ ইস্ট বেঙ্গল ক্লাব পৃথিবীর যে কোনো আধুনিক ক্লাবের সঙ্গে পাল্লা দিতে প্রস্তুত। এই ইস্ট বেঙ্গল ক্লাবে আমার প্রথম যেদিন আসা আর আজকে যে ইস্ট বেঙ্গল ক্লাব দেখছেন, তার যে কত পরিবর্তন, কত কিছু এগিয়ে গেছে। যেমন এই ড্রেসিং রুমটা, আগে খুব একটা কাঠের, একটা খুব অর্ডিনারি ড্রেসিং রুম ছিল। আমি যখন টেন্টে আসতাম, বিশ্বাস করুন বর্ষাকালে কাঠ ভাঙাননি, কাঠের ছিল ফ্লোরগুলো। এই থেকে আস্তে 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 ক্লাবটাকে একটা আধুনিক পরিমণ্ডলে নিয়ে যাওয়া, পৃথিবীর ফুটবলের সঙ্গে যে অ্যাডাস্টাম করা, নিজেকে এগিয়ে নিয়ে যাওয়া, এটা বোধহয় ভারতবর্ষের ফুটবলে ইস্ট বেঙ্গলই বোধহয় প্রথম শুরু করেছিল। ঝকঝকে আধুনিক সুবিধাযুক্ত টেন্ট, চোখ ধাঁধানো সদস্য গ্যালারি, প্লেয়ারদের জন্য জাকুজি, উন্নত প্রযুক্তির জিমনেজিয়াম, আধুনিক ড্রেসিং রুম, স্পোর্টস মিডিয়া রুম, প্রবীণ সদস্যদের জন্য লিফট যা সরাসরি পৌঁছে দেয় গ্যালারিতে, ফ্লাড লাইটস, সাজানো গোছানো ক্যাফেটেরিয়া, মেম্বার্স লাউঞ্জ, সর্বত্র আধুনিকতার ছোঁয়া। দেখুন এখানে একটা বসে আছি, যে এটাও ছোটখাটো একটা আর্কাইভ, যে এখান থেকে শুরু করলে দেখতে পাবেন বিভিন্ন ট্রফির ছবি, দেশের সেরা, দেশের বাইরের থেকে ট্রফি না আনা তাদের ছবি। এখানে কপিল দেব, মনোরঞ্জন ভাস্কর, চিফ মিনিস্টার, সৌরভ গাঙ্গুলি, সর্বোপরি আমি বলি
একটা ফ্রেমে বাঁধানো মাননীয় চিফ মিনিস্টার মমতা ব্যানার্জি দাঁড়িয়ে আছেন, সঙ্গে রয়েছে সুভাষ ভৌমিক, সুরজিৎ সেনগুপ্ত, শ্যাম থাপা, মোহাম্মদ হাবিব। তাদের গুরু, তাদের শিক্ষা গুরু প্রদীপ দা, যিনি আমাদের ছেড়ে চলে গেছেন, এই ফ্রেম কিন্তু আপনি দেশের আর কোথাও পাবেন না। ইস্ট বেঙ্গল ক্লাবের মুকুটে নতুন পালক সংযোজন হয়েছে, সুরেশ চন্দ্র চৌধুরী সংগ্রহশালা। এই যে আপনারা দেখছেন এই সংগ্রহশালায় আমরা সংগ্রহ করতে 8 থেকে 10 বছর সময় লেগেছে এটাকে তৈরি করতে। আমার মনে হয় যে ভারতবর্ষে আর কারুর কাছে এই সংগ্রহশালা নেই। আমরা আগামী প্রজন্মের জন্য এই সংগ্রহশালা তৈরি করেছি, যাতে আগামী দিন ফুটবল এবং ক্লাব কোথায় নিয়ে যেতে পারে, তার গবেষণা করতে পারে, তার একটা আগামী প্রজন্মের কাছে স্থাপিত করেছি আমরা এখানে। ক্লাবের গ্রন্থাগার ক্রীড়া প্রেমী মানুষদের কাছে আজ অন্যতম আকর্ষণীয় স্থান। দেশ বিদেশের ক্রীড়া জগতের বিপুল গ্রন্থ সম্ভার এই গ্রন্থাগারকে করে তুলেছে অনন্য। ইস্ট বেঙ্গল সমাচার ক্লাবের কর্মকাণ্ড নিয়ে প্রকাশিত হয় প্রতি মাসে। ক্লাবের ইতিহাসে মাসিক পত্রিকা নিয়মিত প্রকাশেও ইস্ট বেঙ্গল পথিকৃৎ। সঙ্গে রয়েছে বার্ষিক পত্রিকা ইস্ট বেঙ্গল ক্লাব আলমানাক। ক্লাবের প্রতিদিনের ঘটনা দিনপঞ্জি প্রতি মুহূর্তে ইস্ট বেঙ্গল সমর্থকদের কাছে তুলে ধরতে সোশ্যাল মিডিয়াতেও সক্রিয় ইস্ট বেঙ্গল সমাচার। ইস্ট বেঙ্গল ক্লাব নিছক একটা ফুটবল ক্লাব নয়, বৃহৎ অর্থে একটা পরিবার। সুদূর মাদ্রাজ থেকে 20 বছর বয়সে চলে আসা ক্লাব কর্মী শঙ্কর ভাই হয়ে উঠেছিলেন ক্লাব ফুটবলারদের অভিভাবক। 87 বছরের মেসিয়র মণি দেকে ক্লাব টানা 58 বছর কর্মজীবনের পর আজও প্রাপ্ত সম্মান দিয়ে ধরে রেখেছে। ক্লাব যখনই কোনো প্র্যাকটিস হয় বা ক্লাব থাকে খেলা থাকে আমাকে খবর দেয়। তাই ভালোবাসার টানে আমিও আসি। এটা কোনোদিন ভুলতে পারবো না যতদিন যত প্লেয়ারাই খেলেছে। হ্যাঁ, আমি ইস্টবেঙ্গল পরে মনমানও খেলেছি 2 বছর, মাওনাও খেলেছি, হয়তো সফলতাও পেয়েছি, কিন্তু এই যে আবেগটা এটা মনের মধ্যে অনেকটা এফেক্ট করে। আজকের দিনে দাঁড়িয়ে যখন দেখি ইস্টবেঙ্গল প্রায় 2 বছর হয়ে গেল সেরকমভাবে করতে পারছে না, এখন আইএসএলটাকে প্রাধান্য দিলেও আমরা তো কলকাতা লিগ এবং ইন্ডিয়ান অন্যান্য টুর্নামেন্টগুলোকে অনেক বেশি গুরুত্ব দেওয়া উচিত। তো সেখানে প্লেয়ারদের একটা স্পেশাল আন্তরিকতা না থাকলে ইস্টবেঙ্গল মোহনবাগান, যেহেতু এই দুটো ক্লাবের সমর্থকেরা জন্মসূত্রে এবং রক্তের সম্পর্কের সমর্থক। ইস্ট বেঙ্গল পরিবারের ওম ও পরশ পেতে দৃষ্টিহীন শম্ভু নিয়মিত মাঠে আসে। খেলা তো আজ ভালো হবে কাল খারাপ হবে, কিন্তু প্রতিষ্ঠান তো আর ভুলে যাওয়া যাবে না। দেখুন, আমি যখন মাঠে এসেছি আমি ভাস্করদার খেলাও দেখেছি, তারপরে মোনাদা, তরুণদা, সুদীপদা, এদের খেলাটা আমি দেখেছি, এই মাঠে বসেই দেখেছি। চোখেতে না দেখলেও আমার কানটা তো চোখের কাজ করে।
গানটা তো সচল। এই পরিবারকে কাছে পেতে পুত্রের শেষকৃত্য সম্পন্ন করে শোকাহত পিতা ছুটে আসে ক্লাবের কাছে। স্মরণীয় অভিজ্ঞতা এটা হলো, একজন ইস্টবেঙ্গলে আসতো, এই ইস্টবেঙ্গলের খেলা দেখতে আসতো এক সাপোর্টার, আবার প্র্যাকটিসেও আসতো। কিন্তু সেদিন সেই যে সমর্থক যার কথা বলছিলাম, সে আমার সামনে সামনে ঢুকছিল। সে নর্মালি খেলার দিন 2টোর মধ্যে মাঠে চলে আসতো। সেদিন 3:30 বেজে গেছে। আমার যে 3:30 বেজে গেছে, দেরি হয়ে গেছে, তা নিয়ে ক্লাবের গেটে যারা ডিউটি করছিলেন তারা একেবারেই কনসার্ন নন। কিন্তু ও যে দুটোর সময় যে চলে আসে, সেই সমর্থক যে 3:30 বেজে গেছে এতক্ষণে আসছে, সেটাতে ওদের একটা প্রশ্ন জাগলো। এবং ছেলেটি আমার সামনে সামনে ঢুকছিল, একটু মলিন বসন, গালে খোঁচা খোঁচা দাড়ি। সে তাকে জিজ্ঞেস করলো, গেটে যারা দাঁড়িয়েছিল তাদের মধ্যে একজন, কিরে এত দেরি করলি কেন? সে বলল যে পোলাটা মরে গেল, শ্মশানে দিয়ে আসলাম। এই যে সমর্থন, যে আমি তারপরেই খেলতে নামবো এবং খেলতে নেবে আমাকে এইটা মনে রাখতে হবে যে একজন অন্তত, এই যে 25,000 দর্শক, তার মধ্যে অন্তত একজন এরকম সমর্থক আছেন যিনি তার সদ্য প্রয়াত শিশুপুত্রের শ্মশানে দাহ করে তারপর ফিরছেন, খেলা দেখতে এসছেন। তাকে সেই পুত্রশোক ভোলানোর দায়িত্ব যেন আমার। ক্লাবের দেওয়া সম্মানে আবেগ তাড়িত হয়ে পড়েন পরিবারের অন্যতম সেরা খেলোয়াড় ও সফল কোচ সুভাষ ভৌমিক। আমার জীবনে আমি মনে করি আমার কোনো রিগ্রেট নেই। যদি থেকে থাকতো, আজকে এই মিউজিয়ামটা ঢুকে সব রিগ্রেট ধুয়ে মুছে একাকার। এই ঘরটায় ঢুকে তাকিয়ে দেখলাম সুভাষ ভৌমিক তার মুখের স্ট্যাচু দিয়ে মিউজিয়ামের ওপেনিং। আজকে মরে গেল আমার বন্ধু। মায়ের স্নেহের আলিঙ্গন যেন প্রতি মুহূর্তে উপলব্ধ হয় এই ইস্টবেঙ্গল ক্লাবে। কিসের যেন এক অমোঘ টানে লাখো সমর্থকের হৃদয় ভরে যায়, এমনকি দেশ বিদেশের সমর্থকরাও একাকার হয়ে যায়। ক্লাবের সবাই জিজ্ঞেস করতো যে খেয়েছো কিনা। এই যে পারিবারিক সম্পর্ক, যে বাড়িতে থাকলে যেমন মা যেমন জিজ্ঞেস করে যে তুমি কি ঠিকমতো খেয়েছিস কিনা, ঠিকমতো যাস, সেই পরিবেশটা, সেই সমস্ত কিছু এই ক্লাবের সাথে ছিল। আমার মনে হয় যে ইস্টবেঙ্গল ক্লাবের সাপোর্টারদের একটা বিরাট ভূমিকা আছে এই ক্লাবের প্রতি। তাদের সক্রিয় অংশগ্রহণটা একটা প্লেয়ারকে মাঠে খুব ইন্সপায়ার করতে পারে। প্রথম কথা হচ্ছে এখানকার সমর্থক বা যারা সভ্য সমর্থকরা আছে, শুধু এখানে বলে তো নয়, দেশে বিদেশে ওয়ার্ল্ডের ম্যাক্সিমাম জায়গায় আমি দেশের হয়ে যেখানে খেলতে গেছি সেখানে ইস্টবেঙ্গল সমর্থক পেয়েছি। এবং তাদের যে আবেগ, আমরা দেশের হয়ে খেলতে গেছি, সে দেশের জার্সির ফ্ল্যাগ নিয়ে গেছে, দেখছি তার সঙ্গে একটা ছোট ইস্টবেঙ্গল ক্লাবের ফ্ল্যাগ নিয়ে গেছে। And when you see that it's not only about those 90 minutes, but ম্যাচের পর অবধি সাপোর্টাররা এসে যেভাবে তোমাকে মানে রেসপেক্ট করে কিংবা ট্রিট করে কিংবা অটোগ্রাফ চায় কিংবা সেলফিজ চায়, দিস ইজ সামথিং উইচ আমরা এটা বিদেশিতে দেখে এসছে উইথ দ্য ফরেন ক্লাবস, অ্যান্ড সিইং দিস উইথ দ্য ক্লাব লাইক ইস্ট বেঙ্গল ইজ সামথিং আউট অফ দ্য ওয়ার্ল্ড। আমি যখন প্রথমে এসে আমার সাথে কোনো সাপোর্টার ছবি চাইছিল কিংবা অটোগ্রাফ চাইছিল, আই ওয়াজ জাস্ট থিঙ্কিং ওয়্যার অ্যাম আই। আমাদের ক্লাবের একজন পুরনো অফিসিয়াল শ্রী স্বপন বল একটা কথা বলেছিলেন যে আমার রক্তের গ্রুপ হচ্ছে ইস্ট বেঙ্গল পজিটিভ, ইবি পজিটিভ। আমি ব্যক্তিগতভাবে কোনো জাত ধর্ম কিছু মানি না। আমার আইডেন্টিটি একটাই, সেটা হচ্ছে আই এম অ্যান ইস্ট বেঙ্গলিয়ান। তো ইস্ট বেঙ্গল ব্যাপারটা আমাদের কাছে এরকমই যে ইট ইজ আর আইডেন্টিটি। কেউ যদি বলে আপনি কি, আমি বলি আমি ইস্ট বেঙ্গলিয়ান। এবং সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে আমি আমার প্রফেশনাল কেরিয়ারে ভারতবর্ষের বিভিন্ন জায়গায় থেকেছি, এখনও আমি অ্যাকচুয়ালি বিদেশেই থাকি। ইস্ট বেঙ্গল সাপোর্টার কিন্তু সমস্ত জায়গাতে আছে, এবং যেখানেই ইস্ট বেঙ্গল সাপোর্টার থাকে তারা একটা আজকের দিনে যেহেতু সোশ্যাল মিডিয়ার যুগ, একটা গ্রুপ তৈরি করে একটা ইস্ট বেঙ্গলের ম্যাচ একসঙ্গে দেখা, এই যে একটা ক্যামরেডরি তৈরি হওয়া, এটা আমার মনে হয় পৃথিবীতে খুব কম ক্লাবের আছে। এবং যদি আমরা এই জিনিসটা একটু ভাবি যে ভারতবর্ষ এমন একটা দেশ যেখানে আমরা পৃথিবীর 100টা টপ দেশের মধ্যে নেই ফুটবলে, সেখানকার একটা ফুটবল ক্লাবের সমর্থকরা এরকমভাবে নিজেদেরকে অর্গানাইজ করে,
পৃথিবীর সমস্ত জায়গাতে, এবং এই যে প্যাশন, এটা আই থিঙ্ক খুব কম প্যারালাল রয়েছে। ইস্ট আর ওয়েস্ট আপনি এখনও দেখবেন, আমি যখনই বিদেশে যাই, বিদেশের প্রবাসী বাঙালিদের দেখেছি একটা জার্সির জন্য কীরকম করে। সে হয়তো সে কোনো কোম্পানির ডিরেক্টর, আমি একটা লোকের কথা বলি, অনিমেষ চক্রবর্তী, হি ইজ এ চেয়ারম্যান অফ ডয়েস ব্যাংক। সেই লোকটা আমাকে বলছে আমার না একটা ইস্টবেঙ্গলের জার্সি হলে খুব ভালো হয়। চিন্তা করে দেখুন, যে লোকটা প্রচুর বাঙালি ছেলে মেয়েকে চাকরি দিয়েছে ওখানে নিজে, সে একটা জার্সির জন্য আমাকে আপত্তি মিনিত করছে। এই ধরনের সারা পৃথিবীতে বাঙালরা ছড়িয়ে আছে। সম্মান ও দলে খেলার সুযোগ পাওয়ার ক্ষেত্রে ইস্ট বেঙ্গল চিরকালই ভিন্ন রাজ্য ও অন্যান্য ফুটবল খেলা দেশের ফুটবলারদের কাছে সবচেয়ে পছন্দের ক্লাব। ক্লাবের সঙ্গে তাদের আত্মিক টান আজও অটুট। East Bengal is a very big club, to be honest. From Hyderabad, Balram Da, Peter Tangaraj Da, and my own brother John Da, Habib Akbar, Shabir Ali, all top players played for his big clubs. So my desire was to play for East Bengal, and I was lucky. Within second year, I got a captainship, and we were the league champion in that year in Calcutta League. इंडिया स्कूल फुटबॉल टीम में पार्टिसिपेट करने के बाद, मैं खेलने के बाद जेसीटी ज्वाइन किया। तो जेसीटी ने मेरे को जब पिक किया तो उस टाइम से ही मेरे मन में था कि मेरे को कलकत्ता में जाना है और ईस्ट बंगाल क्लब में खेलना है। सॉल्ट लेक स्टेडियम में मोहम्मडन स्पोर्टिंग के अगेंस्ट में मैंने पहला मैच जो यहाँ कलकत्ता में आके खेला, तो आई स्कोर्ड ए हैट्रिक। मैंने हैट्रिक किया था और वो स्टेडियम फुल था, और मैंने तो जो यहाँ पर आके देखा वो मैं कभी ज़िंदगी में आज भी मेरे आँख के सामने आता है तो मैं भूल नहीं पाता हूँ। সবথেকে মেমোরেবল সময় ছিল এশিয়ান কাপ উইন, প্লাস অ্যাট দ্য সেম টাইম যে হ্যাট্রিকের ম্যাচ, ডায়মন্ড ম্যাচটা। আই থিঙ্ক এই দুটো আমার জীবনে সবথেকে ওয়ান অফ দ্য মোস্ট প্রিশিয়াস মোমেন্ট ইস্ট বেঙ্গল সাথে। আর নিশ্চয়ই ক্লাব যে সাপোর্টার্স আমাকে যেরকম সাপোর্ট করেছে, আমাকে যে লাভ দিয়েছিল তো বছর, আই থিঙ্ক ইটস বিন ফ্যান্টাস্টিক। হ্যাড ভেরি ভেরি গুড কোচেস, ভেরি গুড টিমমেটস, অ্যান্ড ওভারঅল এট ওয়ান্ডারফুল ক্লাব অফিशियल्स আমাকে যে অনেক সহयोग और सपोर्ट दिए আমার फुटबॉल करियर है। इस बंगाल तो मेरा फेवरेट टीम है। अच्छा लगा क्या वो ऑफिसर्स बहुत अच्छा है, क्योंकि पुल्टो दादा, सपन दा, नीतू दा, ये लोग सब हम लोग का प्लेयर्स को तो बहुत प्यार करता है। मैं और सुरेश, इस बंगाल में कोई भी प्रोग्राम आया तो हम लोग को बुलाता रहता है। ईस्ट बंगाल 1990 में आया, तब हमारा पलटूदा नितुदा दोनों हमको लेके आया इधर आके बहुत हमको सेटिस्फाई, बहुत अच्छा खेला हम इधर। हमारा सपोर्टर लोग भी हमको बहुत सपोर्ट किया। कंटिन्यू फुल 9 साल इधर ही खेला मैं जर्सी पहन के ईस्ट बंगाल क्लब। कैलकाटा का जो रेड एंड गोल्ड का सपोर्टर है, अभी आप लोग मैच में उतरने से पता चल जाए, सपोर्टर के साथ साथ में हम लोग जो खेलने को मिलता है। इफ द बेस्ट फीलिंग इज व्हेन यू स्कोर ए गोल और व्हेन यू असिस्ट ए गोल, एंड व्हेन 130,000 people watching, and with red and gold, half of that is red and gold, and the best feeling ever, and वो extra motivation है player लोग के लिए। So you can see from all those days, everyone is feeling happy in the club, including the junior ones, the younger ones who are coming. They all come with full joy. You come into the dressing room, there is no senior, there is no junior. We are all together. We share jokes, we crack jokes, we laugh together. Because East Bengal is a super power, the best club is in Indian football. I remember all the old days when we were playing for East Bengal. Our leader, Subhash Bhomik, he taught us a lot. East Bengal is the only club in India that go outside India to win international tournaments. East Bengal will still come out with the flying colors, because this is the real power of Indian football. मेरे ख्याल से 20 साल कुछ था फेडरेशन कप हम लोग जीता है पंजाब में, तो उस टाइम मैं कैप्टन था टीम का। वो बहुत खुशी का बात है, एक कैप्टन बन के ट्रॉफी जीतेगा, वो तो एक प्लेयर का बहुत खुशी का बात ही होता है। तो मैं बहुत मिस करता हूँ आप लोगों को, मैं, मेरा फैमिली, वो कलकत्ता दिन और सपोर्टर्स, क्लब ऑफिशियल्स और इतना स्टाफ था अपना हेल्प करने के लिए क्लब में, सबको मिस कर रहा हूँ। Hello everyone, this is Mahesh Gowli. My best memories was after winning the Asiana Cup. When we arrived at the Kolkata airport, we had a huge number of East Bengal fans
welcoming us. They followed us on the streets till the Salt Lake Stadium. I have never seen it before in my football career. That was my best memories. East Bengal is one of the best club I have played for. Wishing the club all the good luck and success in future. আমরা প্রদীপ দাকে ইস্টবেঙ্গল ক্লাবের শতাব্দীর সেরা কোচের পুরস্কার দিতে চাই, সম্মান দিতে চাই। শতবর্ষের অনুষ্ঠানে প্রদীপ ব্যানার্জি সম্মানিত হন শতাব্দীর সেরা কোচ হিসেবে। মোহাম্মদ হাবিব, সুভাষ ভৌমিক, শ্যাম থাপা, সুরজিৎ সেনগুপ্ত তার এই 4 প্রিয় শিষ্য দিলেন গুরুকে শ্রদ্ধার্ঘ্য। এই পরিবারের স্পিরিটকেই সালাম জানান চিরপ্রতিদ্বন্দ্বী ক্লাবের নক্ষত্র। ইস্টবেঙ্গল ক্লাবের জন্ম এবং সেই থেকে তারা মানুষের ফুটবল সম্বন্ধে সচেতন হওয়ার সুযোগ করে দিয়েছে এবং আমি মনে করি ইস্টবেঙ্গলের অপরিসীম অবদান অনস্বীকার্য। 1992 সালে ফুটবল দলে নাম লেখান ক্রিকেটের মহাতারকা কপিল দেব নিখঞ্জ। পরিবার পরিচালনার দায়িত্বে থাকেন দক্ষ পরিচালক সমিতি। ময়দানের প্রতিটি ঘাস চেনা মোট 31 জন কর্মকর্তা আছেন এই সমিতিতে। ক্লাবের আগামী প্রজন্মের কর্মকর্তাদের মুখেও শোনা যায় একই রকম প্রত্যয়। ইস্টবেঙ্গল আমার কাছে শুধু একটি ক্লাব নয়, আমাদের মতো যারা রয়েছেন প্রত্যেকের কাছে ইস্টবেঙ্গল ক্লাব হলো মন্দির, যেখানে আমরা এসে আমরা আমাদের অস্তিত্বের খোঁজ পাই, যেখানে এসে আমরা বুঝতে পারি যে আমাদের অতীত কি ছিল এবং আজকের তারিখে কতটা লড়াইয়ের পর আমরা এই জায়গাতে পৌঁছেছি। আমি যদি ইস্টবেঙ্গল ক্লাবকে এক শব্দে বলতে চাই তাহলে বলবো জ্বলন্ত মশাল। ইস্টবেঙ্গল ক্লাব হলো আমার লড়াইয়ের প্রতীক, ইস্টবেঙ্গল ক্লাব হলো আমার অস্তিত্বের প্রতীক। পল্টু দাসের স্বপ্নের ফুটবল ও ক্রিকেট স্কুল ভবিষ্যৎ প্রজন্ম গড়ার লক্ষ্যে কাজ করে চলেছে পরম নিষ্ঠা ও একাগ্রতার সঙ্গে। অ্যাথলেটিক্সেও ক্লাবের সাফল্য নজর কাড়া। ভারতবর্ষের খেলার মানচিত্রে ক্রিকেট ও হকিতেও ইস্ট বেঙ্গল বরাবরই প্রথম সারিতে। আমাদের 100 বছরে সবচেয়ে যদি বলেন যে অ্যাথলেটিক্সের সবচেয়ে বড় সাফল্য, তবে আমাদের এসেছিল সেটা 2019-এ আমরা অলরাউন্ড চ্যাম্পিয়ন হয়েছিলাম। আমাদের কোচেদের অক্লান্ত পরিশ্রমে এই জায়গায় আমরা আসতে পেরেছিলাম যে 100 বছরের ইতিহাসে এই ট্রফিটা আমরা কখনো পাইনি। আমার খুব সৌভাগ্য যে আমরা ইস্টবেঙ্গল ক্লাবকে রিপ্রেজেন্ট করতে পেরেছি। একটা দীর্ঘদিন ইস্টবেঙ্গল ক্লাবের ক্রিকেট সেক্রেটারি ছিলাম, ক্রিকেট সেকশনের সঙ্গে যুক্ত ছিলাম। বহু ছেলে যারা আপকামিং ছেলে, আগামী দিনে যারা রঞ্জি ট্রফি খেলেছে বা দেশের রিপ্রেজেন্টেটিভ করবে, তাদের সঙ্গে আমরা একসঙ্গে ড্রেসিং রুম শেয়ার করেছি, বহু ট্রফি জিতেছি এবং এই জিনিসটা টোটাল চ্যালেঞ্জিং আমাদের কাছে। ইস্টবেঙ্গল ক্লাব একটা অনুভূতি, ইস্টবেঙ্গল ক্লাব একটা প্রাণ এবং ইস্টবেঙ্গল ক্লাবে 10 বছর খেলতে পেরে এবং 5 বছর অধিনায়কত্ব করতে পেরে আমি অত্যন্ত গর্বিত। আমার সাথে প্রায় 30 বছরের সম্পর্ক ইস্টবেঙ্গল ক্লাবের। আমি 14 বছর ক্যাপ্টেন খেলেছি, তার মধ্যে 7 বছর আমি ক্যাপ্টেন ছিলাম ইস্টবেঙ্গল ক্লাবের এবং আমরা আমার নেতৃত্বে বহু ট্রফি ইস্টবেঙ্গল পেয়েছিল এবং ওই সময়টা ইস্টবেঙ্গলের সবচেয়ে উজ্জ্বল সময় ছিল। আমরা যদি ইস্টবেঙ্গল ক্লাবে হকির ইতিহাস পর্যালোচনা করি তাহলে দেখব 1920 সালে যখন আমাদের এই ক্লাবটা প্রতিষ্ঠিত হয়, সেই সময়কাল থেকেই ইস্টবেঙ্গলে হকি খেলার প্রচলন শুরু হয়। 1994 সালে পি সেন ট্রফির নেতৃত্বে ছিলেন সচিন তেন্ডুলকর, সঙ্গে কপিল দেব সহ ভারতীয় ক্রিকেটের তারকারা। ওই বছর পি সেন ট্রফি চ্যাম্পিয়ন হয় ক্লাব। বডিটা ঝুঁকবে তো, তুমি কি করছো? চলো
এতদিন ধরে করছো, চলো। হ্যাঁ, ওয়েস্টার্ন। আমার ইস্টবেঙ্গল ক্লাব আমাকে একটা অপরচুনিটি দিয়েছে, সেটা হচ্ছে ইস্টবেঙ্গল স্কুল, যেটা হচ্ছে গ্রাস রুট ডেভেলপমেন্ট, তার দায়িত্ব, যেটা সারা পৃথিবীতে সারা বিশ্বে সমস্ত ক্লাব করে। যে ক্লাব থেকে আস্তে আস্তে ধীরে ধীরে সে আমাদের ক্লাবে খেলবে, তারপরে দেশের হয়ে প্রতিনিধিত্ব করবে। সেই যা সমস্ত কিছু দরকার সেগুলো সমস্ত ক্লাব প্রোভাইড করছে বাচ্চাদের জন্যে। যে আমরা স্বপ্ন দেখি এইখান থেকেই বাচ্চারা যাতে ভবিষ্যতে ক্লাব স্তরে, রাজ্য স্তরে এবং দেশের ইন্টারন্যাশনাল স্তর প্রত্যেকটাতে যেন জল করে আমাদের ক্লাব থেকে, গ্রাসরুট থেকে বেরিয়ে নতুন স্টাররা। আর এইভাবেই মাঠ, খেলা, আবেগ, আত্মসম্মান, বেঁচে থাকার সংগ্রাম সব মিলেমিশে একাকার হয়ে যায়। 100 বছরের তরুণ ক্লাব তাই প্রতিজ্ঞা করে আগামী শত সহস্র যুদ্ধ জয়ের। And East Bengal is not only the football club. It is a club, it's an institution which has got athletics, which has got cricket, hockey, volleyball, many other games which East Bengal can produce. And our mindset was similar with Nituda and myself. We wanted to grow East Bengal in a really institution of sports. And there we joined together. Then years to come, we'll produce athletes, hockey players, cricketers, footballers who can represent India and can become international standard. Our ground facilities has to be bigger, better. We want to do something for the sports in all the levels, and that's the idea that East Bengal Club exists. It's a club of real what you call international level institution, where we want to mature the players in discipline, in physical fitness. We want to train them, we want to retain them, we want to give them a flair of their life. And if that we can do, then East Bengal existence will be what we foresight and what we feel in future should be there. And Nituda always asked me that we can jointly do it, but it will take time. It cannot be done in overnight. And we want many other people to join us in our endeavor that we can produce the best institution in India, particularly in Asia. ফুটবলের এই দীর্ঘ ইতিহাসে বহু ক্লাব এসছে, কিন্তু কোনো দিন কোনো ক্লাব ফুটবলের ইতিহাসে, ফুটবলের যে সমস্ত গরিমাদৃপ্ত ইতিহাস আছে খুঁজে দেখলে দেখা যায় বিশ্বের সেরা ক্লাবগুলি না রিয়াল মাদ্রিদ, না বার্সেলোনা, না ফুলহ্যাম, না উইম্বলডন, না ম্যানচেস্টার, তারা কেউ তাদের জীবিত অধিনায়কদের সম্মানিত করতে পারেনি, যেটা পারেছে কেবলমাত্র ইস্ট বেঙ্গল ক্লাব। জার্সি মানে আমার মা, আর তো কিছুই জানি না, সাপোর্টারের সাহস বুকে উধাও হলো ভয়। জার্সি মানে আমার মা, আর তো কিছুই জানি না, সবুজ ঘাসে লড়াই করেছি নিয়ে নেব জয়। 100 বছর ধরে মাঠ কাঁপাচ্ছে যে দল, লাল হলুদের ঝড়ের নাম ইস্ট বেঙ্গল। 100 বছর ধরে মাঠ কাঁপাচ্ছে যে দল, লাল হলুদের ঝড়ের নাম ইস্ট বেঙ্গল। আমরাই দামাল ঘোড়া, দু চোখে বারুদ ধরা, বলে বলে সবাইকে বকল। ইস্টবেঙ্গল মানে হচ্ছে জেদ, ইস্টবেঙ্গল মানে হচ্ছে না হারা,
ইস্টবেঙ্গল মানে হচ্ছে এগিয়ে যাওয়া, ইস্টবেঙ্গল মানে হচ্ছে শুধুমাত্র ফুটবলকেই এগিয়ে নিয়ে যাওয়া। ফুটবল, ক্রিকেট, অ্যাথলেটিক্স সবকে নিয়ে ইস্টবেঙ্গল। আজকে বাংলার ফুটবলকে এগিয়ে নিয়ে যাওয়ার দায়িত্ব ইস্টবেঙ্গল ক্লাবকে নিতে হবে। ইস্টবেঙ্গল ক্লাবই পারে আবার ভারতীয় ফুটবলকে এগিয়ে নিয়ে যেতে। যুদ্ধ ছাড়ব না, যতদিন আছে দেহে প্রাণ লড়ে যাব, বাঁচাতে আত্মসম্মান। হারা জেতা বাজিতে প্রমাণ করেছি আমরা বাংলারই সন্তান। সম্মানে বাঁচতে করেছি আমরা স্বপ্নেরই শত দল। শত বছর জুড়ে আমাদেরই বুকে ইস্ট বেঙ্গল। মনের মশালে আগুন মনোবল, আমরা অদম্য ইস্ট বেঙ্গল, ইস্ট বেঙ্গল। না, জীবন যুদ্ধে হারব না, না মরার আগে লড়াই ছাড়ব না, না মায়ের কান্না ভুলব না।